আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আজকে হচ্ছে আমাদের পিক্সেলস ফর প্যালেস্টাইনের দ্বিতীয় ক্লাস। অ্যান্ড সবাইকে আরও একবার স্বাগতম দ্বিতীয় ক্লাসে। লাস্ট ক্লাসে আমরা খুব সামান্য কিছু আলোচনা করেছিলাম এবং আমরা দুইটা সফটওয়্যার আপনাদেরকে দিয়েছিলাম, অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর। আশা করি দুইটাই আপনারা ডাউনলোড করে ব্যবহার করতে পারছেন, বা যাদের আগে থেকে ছিল তারা হয়তো বা ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারছেন। অ্যাসাইনমেন্ট দেয়া ছিল এবং হচ্ছে কয়েকজন অ্যাসাইনমেন্ট দিয়েছেন। যারা অ্যাসাইনমেন্ট দিয়েছেন অসংখ্য ধন্যবাদ, আপনারা চেষ্টা করেছেন এটার জন্য। এবং এই চেষ্টাটা আসলে শুধু যে আপনাদের কাজে লাগবে তা না, এটা আসলে আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। সো এই ছোট ছোট কাজগুলো আসলে আমরা অনেকে মনে করি যে ধর এত ছোট কাজ না করলেও হবে, বা কেন করব, বা এরকম অনেক কিছু থাকে। বাট প্রতিটা ছোট ছোট কাজই কিন্তু আপনার অনেক বড় পাওয়ার পিছনে একটা গল্প তৈরি করতে সাহায্য করে। সো আশা করি যে কোনো কাজকেই কেউ মানে দুর্বলতার চোখে দেখবেন না। এখানে লাস্ট ক্লাসে আমার যতদূর মনে আছে প্রায় এই ক্লাস করেছিলেন অলমোস্ট 40 জনের মতন। সো এবং তাদের মধ্যে অনেককে আমি জানি যে তারা মোটামুটি ভালো গ্রাফিক্সের কাজ করেন। সো যারা কাজ জানেন তারা খুব অল্প সময় লাগবে এরকম একটা কাজ করতে, বা এরকম একটা অ্যাসাইনমেন্ট দিতে হয়তো বা 3-4 মিনিট না হলেও হয়তো বা 15 থেকে 20 মিনিট লাগতে পারে। সো 15 থেকে 20 মিনিট আমার মনে হয় যে সারাদিনে 24 ঘন্টার মধ্যে দেয়াই যায়। আর শুধু 24 ঘন্টা না, এখানে না হলেও কয়েকটা দিন ছিল। সো আপনারা আরও কয়েকজন যদি সাবমিট করতেন খুব খুশি হতাম। যাই হোক, আজকের টপিকে আমরা যাই। আমরা আজকে ফটোশপের আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সো আশা করি আপনারা সবাই আমাকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন, এবং আমি স্ক্রিনটা শেয়ার করব। যদি দেখতে কারো অসুবিধা হয়ে থাকে দয়া করে বলবেন। আচ্ছা, সবাইকে আমার স্ক্রিন ঠিকঠাক দেখতে পাচ্ছেন? গ্রেট। ওকে, সো লাস্ট ক্লাসে আমরা জাস্ট খুব সিম্পলি টাইপোগ্রাফি অ্যাপ্লাই করেছিলাম। আমরা সেখানে মোটামুটি একটা ইন্ট্রো কার্ড বানানোর ট্রাই করেছিলাম। আজকে আমরা মূলত একটা ফটো কলেজ দিয়ে স্টার্ট করব, এবং আমরা একই সাথে লেয়ারটা বোঝার চেষ্টা করব, এবং পাশাপাশি আরও যতদূর আগানো যায় আমরা ট্রাই করব। সো আমরা শুরুতে একটা নিউ ডকুমেন্ট নিয়ে নিব। নিউ ডকুমেন্ট নেওয়ার সাথে সাথে আমরা এখানে মূলত সাইজটা নিব ফেসবুকের স্টোরি সাইজ, হ্যাঁ, বা এটাকে আপনি রিল সাইজ বলতে পারেন, শর্টের সাইজ বলতে পারেন, হোয়াট এভার। সো আমরা এখান থেকে উইডটা নিব 1080, এবং হাইটটা নিব 1920। সো ফেসবুকের স্টোরি বা রিলস যেটাই বলি না কেন, বা হচ্ছে ইউটিউবের শর্টস, মূলত এই সাইজটা কমন। সো এখান থেকে আমরা এটার আপাতত নাম দিই ফটো কলেজ, অ্যান্ড হচ্ছে আমরা ক্রিয়েট করি জাস্ট। বাদ বাকি সব কিছু এখানে পিক্সেল, 8 বিট, কালার, RGB এগুলোই থাকবে। ক্রিয়েট করলাম, এবং ক্রিয়েট করার পর আমরা প্রথমে এখানে হচ্ছে গাইড নিয়ে নিব। হ্যাঁ, একটা নির্দিষ্ট গাইড নিয়ে নিব। আমরা একটা ফ্রেমের মতো করে গাইড বানাবো। সো ফটো কলেজগুলো যেগুলো হয়, যে আমরা অনেকগুলো ফটো একসাথে দিয়ে কোনো কিছু করতে চাইলে মূলত এই ধরনের কাজগুলো করা হয়। সো এই জন্য আমরা মূলত এটাকে Ctrl+0 দিয়ে ফিট করে নিলাম আমাদের স্ক্রিনে। আমাদের যদি স্ক্রিন আরও বড় দরকার হয়, এখান থেকে কিন্তু আপনি চাইলেই মূলত ফুল স্ক্রিন করে নিতে পারেন, একদম এরকম, যদি কারো আরও বড় দরকার হয়। অথবা আপনি হচ্ছে নর্মাল অবস্থায় ইউজ করতে পারেন ওয়ার্ক স্পেসটাকে।
সো এখান থেকে ব্যাক যাইতে চাইলে আপনি কিবোর্ডের একদম টপ লেফট কর্নারের স্ক্যাপ বাটনটা প্রেস করলে আবার নর্মাল মোডে চলে আসবে। সো যে কোনো সময় এখান থেকে আপনি ফুল ভিউ করতে পারেন, ফুল স্ক্রিন মোড করতে পারেন যে কোনো সময়, আবার যে কোনো সময় আপনি চাইলে আবার স্ক্যাপ বাটন প্রেস করে নর্মাল মোডে আসতে পারেন। এটা আরও একভাবে শর্টকাট করতে পারেন ট্যাব বাটনটা প্রেস করে, কিবোর্ডের ট্যাব বাটনটা প্রেস করলেও এটা ফুল স্ক্রিন টু মোটামুটি ফুল স্ক্রিন টু নর্মাল মোডে চলে আসবে। সো এখানে আমরা হচ্ছে মূলত এখান থেকে শুরুতেই চলে যাব হচ্ছে ভিউ অপশনে। ভিউ অপশনে গেলে আমরা এখানে যদি একটু খেয়াল করি, এখানে দেখবো যে আমাদের এখন একটা বাই ডিফল্ট ব্যাকগ্রাউন্ড লেয়ার আছে। আমরা যখন নিউ ডকুমেন্ট স্টার্ট করি তখন আমাদের লেয়ার প্যানেলে কিন্তু এরকম বাই ডিফল্ট একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার তৈরি হয়ে থাকে, এবং এইটাই মূলত হচ্ছে আমাদের স্টার্টিং। বাট এটা কি রাখা জরুরি বা এটা কি রাখতেই হবে এমন কোনো কথা আছে না, এটাকে আপনি রাখতেই হবে এমন কোনো কথা নাই। এটা জাস্ট আপনার স্টার্টিং একটা ডকুমেন্ট, আপনি চাইলে এটাকে যে কোনো সময় ডিলিট করতে পারেন, এটাকে চাইলে ইউজ করতে পারেন, না চাইলে না করতে পারেন। এবং বাই ডিফল্ট আপনি যখন এটাকে ক্রিয়েট করবেন তখন এটা ব্যাকগ্রাউন্ড লকড লেয়ার নামে লেয়ারটা ওপেন হয়ে থাকে। আপনি চাইলে এই তালার উপরে জাস্ট একটা ক্লিক করে এটাকে আনলক করে দিতে পারেন, অথবা আপনি যে কোনো সময় আবার লকে ক্লিক করে লক করে দিতে পারেন। ঠিক আছে, যে কোনো সময় আনলক অ্যান্ড লক। অ্যান্ড লক থাকা মানে আমরা জানি যে কোনো কিছু লেয়ারের কোনো কিছু বা যে কোনো কিছু লক থাকা মানে ওইটাতে চাবি দিয়ে না খোলা পর্যন্ত এটা ব্যবহার করা যাবে না। ধরেন একটা রুম আপনি তালা মেরে রাখলেন, সো যতক্ষণ আপনি না ওটাকে তালা খুলবেন ততক্ষণ তো ওই রুমটা আপনি ব্যবহার করতে পারবেন না, তাই না? আচ্ছা, সো কাউকে যদি ঘরের ভিতরে তালা মেরে কেউ বের হয়ে যায় তখন কিন্তু ব্যাপারটা আলাদা, তখন ওইটার ঘর থাকবে না, হয়তো বা আয়না ঘর হয়ে যাবে। যাই হোক, সো এখন এখান থেকে আমরা এটাকে কি করব, এটা আমাদের কিছু না করলেও চলবে, এইভাবে আছে, আমরা চাইলে পরবর্তীতে নিতে পারি। আমরা এখান থেকে সরাসরি চলে যাব হচ্ছে ভিউ অপশনটাতে। এখন ভিউ অপশন থেকে আমরা মূলত যেই জিনিসটা বাহির করব সেটা হচ্ছে গাইডসের অপশন। সো গাইডস থেকে আমরা এখানে মূলত নিউ গাইড লেআউট যে অপশনটা আছে এটা আমাদের খুঁজে বের করতে হবে। এখন এখানে একটা কথা বলি, ভার্সন বেসড এটা কিন্তু আলাদা আলাদা হতে পারে। যেমন একদম লেটেস্ট ভার্সনে ভিউ অপশনে গেলে গাইডের মধ্যে আপনি নিউ গাইড লেআউটটা পাবেন, বাট তার থেকে যদি একটু ব্যাকে যান 22-23 বা তার আগে যান তাহলে কিন্তু এই নিউ গাইড লেআউটটা এই মানে এইরকম জায়গাতেই থাকে, এবং 20 ভার্সনে গেলে এটা নাও পেতে পারেন, মানে আরও আগের ভার্সনগুলোতে এটা নাও থাকতে পারে। সো নিউ গাইড লেআউট, এই নিউ গাইড লেআউটটাতে ক্লিক করার মাধ্যমে আমরা মূলত এই অপশনটা নিয়ে আসব। এই অপশনটা যখন আসবে তখন আমরা এখান থেকে মূলত এটাকে কয়েকটা গ্রিডে ভাগ করে নিব। হ্যাঁ, এখানে একটা গ্রিড তৈরি করব, যার ফলে আমরা কিছু ছকের মতন করে এটা করে নিব, যাতে করে আমরা এটাকে কোথায় কোন ছবি বসাবো বা আমার ফ্রেমটা কেমন হবে, লুকসটা কেমন হবে এটা দেখার জন্য আমি এটা এইভাবে তৈরি করব। সো আমি এখানে মোটামুটি একটা মার্জিন নিয়েছি, চারপাশে মোটামুটি 150 পিক্সেল। সো 150 পিক্সেল দরকার নাই, আমরা আসেন এটাকে জাস্ট 50 পিক্সেল করে নিই। দেখেন চারপাশে 50 পিক্সেল হয়ে যাবে। আমি জাস্ট আপ ডাউন টপ বটম চারপাশে 50 পিক্সেল করে নিয়ে নিলাম, আপনি যদি খেয়াল করেন, অথবা আরেকটু কমও নিতে পারেন, আপনি হয়তো 30 পিক্সেল নিতে পারেন। আসেন আমরা 30 পিক্সেল করেই নেই, কারণ যেহেতু আমাদের ইমেজটা একটু ছোট সাইজের, সো আমরা এটাকে সব 30 পিক্সেল করে দিই। আমি জাস্ট এটা সিলেক্ট করে সব চারপাশে স্পেস নিলাম হচ্ছে 30 পিক্সেল, উপরে ডানে পাবে, নিচে মূলত এখানে দেখা যাচ্ছে না, আমার ইমেজটা একটু জুম করা তাই। সো এটাকে অবশ্যই প্রিভিউ চেক করে রাখবো, আদারওয়াইজ এখানে কি পরিবর্তন হচ্ছে আমরা দেখতে পারবো না। এবং এটার কালার আপনি যেভাবে আপনার সুবিধা হয়, যেটা আপনার দেখে আপনি স্বাচ্ছন্দ্য বোধ হবে আপনার ক্যানভাসে, আপনি মূলত সেইটাই রাখবেন। এইবার আমরা এখানে কলাম আকারে এটা নিয়ে নিব। হ্যাঁ, সো কলাম অ্যাক্টিভ করব এবং রো অ্যাক্টিভ করব, এবং কলাম অ্যান্ড রো এর মাঝে আমরা ঠিক এখানে যেমন মার্জিন দিয়েছি 30, আমরা এটার গাটারও নিব 30। গাটার মানে প্রতিটা অংশের মাঝের যে গ্যাপটা থাকবে সেটা। হ্যাঁ, সো এটার উপরে নিচে আমরা গাটারটা নিয়ে নিব 30 পিক্সেল। এবার আমরা দেখা যাচ্ছে যেহেতু লম্বাই আমাদের মোটামুটি বেশি এবং হচ্ছে উইথটা কম, সো আমরা উইথে দেখা যাচ্ছে কয়টা নেই, আসেন দেখা যায় কয়টা নিলে ভালো হয়। সো মোটামুটি এখানে 6টা নিলাম। হ্যাঁ, এখানে 6টা নিলাম আমরা ছক, এবং গাটার রাখলাম হচ্ছে আমরা 30 পিক্সেল। সো যেহেতু আমরা এদিক থেকে 6টা নিলাম, সো এদিকে 6 দুগুণে 12টা নিয়ে আসেন আমরা, তাহলে মোটামুটি একটা স্কোয়ার
পিক্সেল আমরা এখানে পাবো। ঠিক আছে, এইরকমভাবে করলাম। সো এরকম একটা গাইড দেখেন এখানে তৈরি হয়ে গেল। এবং এখান থেকে আমরা যদি ওকে করে বের হয়ে আসি, আমরা ওকে করে নিলাম, এবং এটাকে যদি আমরা শিফট 0 প্রেস করি, শিফট 0 প্রেস করলে এখানে আমাদের কিন্তু এখন মূলত আমরা এইরকম একটা গ্রিড সিস্টেম দেখতে পাচ্ছি। সো এই জায়গায় আসার পর আমরা প্রথম যে কাজটা করব, আমরা মেক শিওর করব যে আমাদের যে গ্রিডগুলো আছে এগুলো লক আছে কি না, কারণ আমরা যখন কাজ করতে যাব তখন কিন্তু যে কোনোভাবে এই যে গ্রিডগুলো সরে যেতে পারে বা নাড়া এই যে এইগুলো সিলেক্ট হয়ে নষ্ট হয়ে যেতে পারে। সো যদিও এটা আবারও ক্রিয়েট করা যাবে, বাট তারপরও আমরা মানে এটাকে নষ্ট করব না, আবার নষ্ট যেন না হয় সেই ব্যবস্থা করব। সো এই জন্য আমরা ভিউ মেনুতে চলে যাব, এবং ভিউ মেনু থেকে একইভাবে আমরা যদি গাইডসের মধ্যে যাই তাহলে দেখবো এখানে লক গাইডস নামে একটা অপশন আছে যেটার সাথে শর্টকাট কিও আছে। সো যারা মনে করেন যে আমি শর্টকাট কি প্র্যাকটিস করবো, সো তারা এটা করতে পারেন। আমি এখান থেকে জাস্ট লক গাইডে ক্লিক করে লক গাইডস করে দিলাম। সো এখন আপনার মুভ টু সিলেক্ট থাকলেও আপনার কিন্তু গাইডগুলো আর সিলেক্ট করা সম্ভব হবে না। আপনার কিন্তু এখান থেকে যে জাস্ট এই লেয়ারটাই সিলেক্ট আছে, আপনি গাইড আর কোনোভাবে টাচ হবে না এবং গাইড নষ্ট হবে না, এইভাবে থাকবে। সো এখন আমরা মোটামুটি এখানে আমরা কতগুলো ছবি নিয়ে কাজ করব, কিভাবে নিয়ে কাজ করব, এটার একটা ছক এখানে আমরা করে নিতে পারি। সো এটার জন্য আমরা সাহায্য নিব হচ্ছে শেপ টুলের। হ্যাঁ, সো এখান থেকে আমরা এই যে শেপ টুল, এটা এখান থেকে নিব। সো শেপ টুলের এখানে আমরা যদি খেয়াল করি তাহলে দেখব এখানে কয়েকটা শেপ টুল আছে। শেপ টুলের আমরা এখানে কয়েকটা শেপ টুল দেখতে পারবো। একটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল, আরেকটা হচ্ছে ইলিপস টুল, আরেকটা ট্রায়াঙ্গেল টুল, পলিগন টুল এবং লাইন টুল এবং কাস্টম শেপ টুল। সো এখানে 1 2 3 4 5 এই 5টা হচ্ছে মূলত এগুলোকে মূলত জিওমেট্রিক শেপ বা এগুলোর আন্ডারে রাখা হয়, এবং এই টুলসগুলো হচ্ছে কিছু ফাংশন আপনি এখানে পাবেন। যখনই যেই টুলসটা আপনি সিলেক্ট করবেন সেই টুলসটাই কিন্তু মোটামুটি এখানে আপনি দেখতে পারবেন অপশনগুলো, কি কি অপশন আছে, এই অপশনগুলো এখানে আপনি খুব ভালোভাবে দেখতে পারবেন। আচ্ছা, একটু সময় নিচ্ছি, জাস্ট একটা ইনফো চেক করার জন্য একটু সময় নিচ্ছি। ওকে, সো যেটা বলছিলাম যে এখানে আমাদের যে রেক্ট্যাঙ্গেল টুল আছে, এটা সিলেক্ট করলে রেক্ট্যাঙ্গেলের কিছু অপশন পাবো, যেমন আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেলের সাইজ মডিফাই বা স্ট্রোক নিব না কালার নিব, এগুলো মূলত এই জিনিসগুলো আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে আরও ক্লিয়ার হব যে ফিল কালার কি, স্ট্রোক কালার কি। সো শেপ কিন্তু হচ্ছে মূলত একটা ভেক্টর অবজেক্ট। হ্যাঁ, এবং এখানে আপনি শেপ আপনার ক্যানভাস অনুযায়ী যে কোনো সাইজ ইচ্ছা নিতে পারেন, এটাকে ইচ্ছা মতো স্কেলও করতে পারেন। সো এখানে রেক্ট্যাঙ্গেল বা ইলিপস যেটাই নেন, আপনি চাইলে এখানে ফিক্স একটা সাইজ দিয়ে ইনপুট দিতে পারেন, অথবা আপনি চাইলে ফ্রি এইভাবে ড্র্যাগ করেও ড্র করতে পারেন। সো আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেলটা নিব, রেক্ট্যাঙ্গেলটা নিয়ে এইভাবে ড্র্যাগ করব। সো আমার এখান থেকে মূলত এই আমি কিভাবে নিব সেটা আমি এখান থেকে মূলত ডিসাইড করে নিতে পারি যে আমার শেপটা কতটুকু বড় হবে, এই পর্যন্ত থাকবে নাকি এই পর্যন্ত থাকবে, এটা আমি ঠিক করে নেব। সো আমি প্রথমে একটা ফ্রেমের মতো করে একটা স্ট্রাকচার তৈরি করব এখানে। সো প্রথমে ধরেন এইটাকে এখানে নিলাম, নেওয়ার পর এরপর আমরা এইটাকে আবার এখান থেকে ড্র করি। এবং আমার খেয়াল রাখতে হবে সাধারণত এখান থেকে যদি ভিউ থেকে স্মার্ট গাইডটা অন থাকে বা স্ন্যাপ অপশনটা যদি অন থাকে তাহলে কিন্তু মোটামুটি এখানে এই যে আপনার এই গ্রিডগুলোতে স্ন্যাপ করবে। পাশাপাশি শো এর মধ্যে গেলে এখানে দেখেন স্মার্ট গাইড নামে একটা অপশন আছে, ভিউ থেকে শো এবং শো থেকে স্মার্ট গাইড। এই স্মার্ট গাইড আপনাকে মূলত লাইভ একটা গাইড এক্সপিরিয়েন্স দিবে। হ্যাঁ, আপনি যখন এগুলোকে এই যে মুভ করতেছেন বা নর্মালি নাড়াচাড়া করতেছেন তখন কিন্তু এই জিনিসগুলোকে আপনি ছোট বড় করা বা হচ্ছে এটা সেন্টার হচ্ছে কিনা, লেফট বা রাইটে এটা অ্যালাইন ঠিক হচ্ছে কিনা, এই জিনিসগুলো কিন্তু সে আপনাকে হাইলাইট করে দেখিয়ে দিবে। সো এই জন্য আমরা চাইলে স্মার্ট গাইডটাকে অন রাখতে পারি, স্মার্ট গাইড অন ছাড়াও আমরা কাজ করতে পারি। সো এখান থেকে আমি মূলত উপরে এই লাইনে 2টা ইমেজ নিলাম,
ঠিক আছে। সো উপরে আমি এই লাইনে দুইটা ইমেজ নিলাম। এবার যদি আমি একটু নিচের দিকে আসি, নিচের দিকে এসে আমি দেখা যাচ্ছে এখানে টেক্সট অ্যাড করার জন্য আমি একটা স্পেস ফাঁকা রাখলাম, যে এখানে আমি কিছু একটা লিখব, যে কোনো কিছু হতে পারে সেটা, আমি কিছু একটা লিখব। সো মোটামুটি এরকম আন্দাজে একটা লাইন নিলাম, এরকম একটা গ্যাপ নিলাম। সো এখানে আমি কিছু একটা লিখবো, আমার হেডিং বা কিছু। এই সেক্টরে আমি দেখা যাচ্ছে যে 3টা ছবির জায়গা করলাম। হ্যাঁ, এখানে উপরে বসবে 2টা ছবি, এখানে বললাম যে আমার 3টা ছবি আমি এখানে বসাবো। দেখেন 1 2, এবং মজার বিষয় হচ্ছে আমি যখন শেপগুলো নিচ্ছি দেখেন অটোমেটিক্যালি এখানে কিন্তু শেপ তৈরি হচ্ছে। দেখেন এই যে এটা হচ্ছে প্রথম শেপ নিচ থেকে। ঠিক আছে, ফটোশপে যখন আপনি কাজ করবেন তখন লেয়ারগুলো সবসময় এরকম নিচ থেকে উপরের দিকে ক্রিয়েট হয়। ঠিক আছে, আর এটার উল্টাটাই হয় হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরে। অ্যাডোবি ইলাস্ট্রেটর আপনি যখন ড্র করবেন তখন উপর থেকে নিচের দিকে যায়, মানে নতুন শেপটা সবসময় উপরের দিকেই করে থাকে। সো এখানে আমরা মূলত যেটা করব, এখান থেকে সেকেন্ড যেটা আছে এটাকে হচ্ছে এইভাবে ভাগ করে নিই। এখানে পুরো একটা ছবি দিলাম, এটাকে আবার এই বরাবর দিলাম। এইটার উল্টা আবার আমি এখানে তৈরি করতে পারি। দেখা যাচ্ছে এটাকে এই দিক থেকে এই ইমেজটাকে আমি নিলাম এই পর্যন্ত, এটাকে নিলাম আবার এই পর্যন্ত, অ্যান্ড দেন এটাকে আবার আমি এখানে রিপিট করতে পারি। ঠিক আছে, সো মোটামুটি দেখেন একটা গাইড এখানে তৈরি হয়ে গেছে। আমি বলতে পারি যে আমার এখানে আমি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা টোটাল ছবি এখানে আমি এখন অ্যাড করতে পারবো। সো মোটামুটি আমার ফ্রেম অ্যাড করা হয়ে গেছে, এবং আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি এই যে শেপগুলো ড্র করেছেন এই শেপগুলো পারফেক্টলি আপনার গাইড অনুযায়ী আছে কি না। ঠিক আছে, আপনি এভাবে জুম করে এই যে ন্যাভিগেটর প্যানেলটা, এটা যদি এখানে না থাকে উইন্ডো মেনু থেকে ন্যাভিগেটর প্যানেলটা নিয়ে আসতে পারেন। ন্যাভিগেটর প্যানেলের মূলত কাজই হচ্ছে এই জুম ইন অ্যান্ড জুম আউট করে সরাসরি লাইভ এখান থেকে এক্সপিরিয়েন্স করা। আপনার ডকুমেন্টের কোথায় কি হচ্ছে না হচ্ছে আপনি এখান থেকে জুম করে এইভাবে ড্র্যাগ করে লেফট বাটন ড্র্যাগ করে দেখতে পারবেন। এই সেম জিনিসটাই আপনি যদি ন্যাভিগেটর বার দিয়ে না করতে চান তাহলে এখানে আপনার এক্সপিরিয়েন্সের জন্য হ্যান্ড টুলটা আছে। আপনি হ্যান্ড টুল দিয়েও যদি ম্যাক্সিমাম জুম করা থাকে তখন হ্যান্ড টুল দিয়ে ওইভাবে ব্রাউজ করতে পারবেন সরাসরি। ঠিক আছে, সো আমি মুভ টুলে চলে গেলাম। এখান থেকে একদম উপরের দিকে মুভ টুলে যাওয়ার পর এবার যদি আমি এটাকে একটু ফিট ভিউ করি, অর্থাৎ কন্ট্রোল 0 প্রেস করি, 0 প্রেস করলে আমরা মূলত এখন এখানে 12টা ফ্রেম দেখতে পাচ্ছি। এখন এই ফ্রেমগুলোতে আমাদের কাজ হবে প্রথমত আমরা যে ছবিগুলো চাই সেই ছবিগুলো এখানে নিয়ে আসা। সো ছবিগুলো অ্যাড করার জন্য আমরা এটাকে দুইভাবে করতে পারি। ঠিক আছে, নাম্বার 1 আমরা ক্লিপিং মার্কস করে করতে পারি, নাম্বার 2 আমরা এটাকে স্মার্ট অবজেক্ট করে করতে পারি। তো সবচেয়ে বেস্ট ওয়ে যদি আপনি সেটাকে নিজে নিজে করতে চান যে না আমার এই টেমপ্লেটটা আর কেউ ইউজ করবে না, আমি ইউজ করব এটাকে, আমার যখন মনে হবে আমি টুকটা। সো আপনার এক্সপিরিয়েন্স আছে, আপনি আপনার ইচ্ছা মতো সেটাকে কমপ্লেক্স ওয়েতে ইউজ করতেই পারেন। বাট যখনই আপনি চান যে আপনার টেমপ্লেটটা অন্য কেউ, সেটা আমি বলতে পারি কাস্টমারও ইউজ করুক, সো যখন এইভাবে চাবেন তখন বেস্ট ওয়ে হচ্ছে সেটাকে স্মার্ট অবজেক্ট করে কাজটা করা। সো স্মার্ট অবজেক্ট করে কাজ করার জন্য কি করবেন, আপনি মূলত এখান থেকে এই যে যতগুলো আছে এগুলোকে এক এক করে স্মার্ট অবজেক্ট করে নেবেন। সো রাইট বাটন ক্লিক করবেন, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেবেন, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। সো কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলে আসলে কাজটা কি হয় আমরা যদি একটু দেখি অন্যগুলো করার আগে। আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলে যেটা হবে, এখন আপনি এই যে লেয়ারের ঠিক যখন এইরকম একটা আইকন দেখতে পারবেন বুঝবেন এটা হচ্ছে মূলত স্মার্ট অবজেক্ট। অ্যান্ড স্মার্ট অবজেক্টের কাজ কি, এইটা টোটালি একটা নিউ লেয়ারে ইভেন নিউ ডকুমেন্টে কনভার্ট হয়ে গেছে। সো আপনি যদি এটার মধ্যে জাস্ট ডাবল ক্লিক করেন, এই যে আইকনটাতে ডাবল ক্লিক করেন, সে আপনাকে নতুন একটা ট্যাবে নিয়ে আসবে, একদম নতুন একটা ট্যাবে নিয়ে আসবে। সো এখানে আমি দেখতে পাচ্ছি গাইডের অনেক ভিড়। সো এই গাইডটা আমাকে কনফিউজ করতে পারে। সো এই জন্য আমি যেটা করতে পারি, ভিউ থেকে আমি গাইডসে যেতে পারি এবং গাইডস থেকে ক্লিয়ার গাইডসে ক্লিক করার মাধ্যমে আমি এই গাইডসগুলোকে ক্লিয়ার করে নিতে পারি, মানে আমি কোনো ঝামেলা রাখলাম না।
এখন আমি যেটা করব, আমার পছন্দ মতো একটা ছবি আমি এখানে বসাবো। সো আমরা যেহেতু আমাদের কোর্সের যেহেতু মূল টার্গেট হচ্ছে মূলত আমরা যেহেতু প্যালেস্টাইনকে উদ্দেশ্য করেই মূলত আমাদের কোর্সটা করছি, সো আমরা আসেন প্যালেস্টাইনের কিছু পিকচার এখানে সার্চ দিই। সো আমরা এখান থেকে আচ্ছা, সো এখানে অনেকগুলো ছবি আছে, এরকম কিছু ছবি আমরা এখান থেকে সরাসরি আমাদের ডকুমেন্টে নিতে পারি। সো আমরা জাস্ট যেই ছবিটা নিতে চাই আমরা যদি একটু ক্লিক করি, ক্লিক করলে মূলত এরকম একটা ভিউ পাবো। অ্যান্ড এরকম ভিউ পাওয়ার পর এখানে একটু কিছুক্ষণ ওয়েট করলে এটার মোটামুটি একটা ভালো কোয়ালিটি এখান থেকে চলে আসবে, অথবা সরাসরি যেই সাইট থেকে ছবিটা ভিউ হচ্ছে ওই সাইটে চলে গেল, এটা আমরা পাবো। পাশাপাশি ছবিটার কোয়ালিটি মোটামুটি ম্যাক্সিমাম কোয়ালিটি লোড হওয়ার পর আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমরা চাইলে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব করে এখান থেকে সরাসরি কপি করতে পারি। সো আমি কি করব, এখান থেকে কপিটাকে রাইট বাটন, ছবিটা পুরোপুরিভাবে লোড হওয়ার পর আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে এটাকে কপি করে নিব এবং আমরা মেক শিওর করব যে এটা পারফেক্টলি কপি হয়েছে। হ্যাঁ, কপি করার পর এখন যদি আমি এখানে এসে এটাকে পেস্ট করি, কন্ট্রোল ভি করে পেস্ট করি আসেন, তাহলে দেখব যে ছবিটা পেস্ট হয়ে গেছে। হ্যাঁ, অনেক সময় এখানে লোড নিতে টাইম নেয়, এই জন্য পেস্ট শো করে না। সো আমি কন্ট্রোল ভি করে এটাকে এখানে বসালাম। বসানোর পর এটাকে আমরা একটু ছোট করা প্রয়োজন। সো ছোট করার আগে সবসময় ছবিগুলোকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলে ছবির কোয়ালিটিগুলো ঠিক আপনি প্রথম অবস্থায় যে অবস্থায় নিয়ে আসছেন ওই কোয়ালিটিটা থাকে, এবং যখন আপনি স্কেল করবেন তখন পিক্সেল ইনক্রিজ করে। সো এটা মূলত স্মার্ট অবজেক্টের একটা গুণাগুণ। সো আপনি এই ছবিটাকে চাইলে স্মার্ট অবজেক্ট করে নিতে পারেন, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলে এটা স্কেল করলে আপনার মূলত ছবির কোয়ালিটি এক্সপিরিয়েন্সটা ভালো হবে। অথবা আপনি চাইলে এটাকে স্মার্ট অবজেক্ট না করেও করতে পারেন। স্মার্ট অবজেক্ট করে করলে সুবিধা হচ্ছে কোয়ালিটি ভালো থাকবে, না করে করলে কোয়ালিটি একটু খারাপ হতে পারে। তবে এখানে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, যখন আপনি স্মার্ট অবজেক্ট করবেন তখন আপনার ডকুমেন্টের সাইজ সবসময় অনেক বেশি হবে, আর যখন আপনি জাস্ট রাস্টার অবজেক্ট হিসাবে করবেন তখন এটার ডকুমেন্ট সাইজটা কম থাকবে। সো এই জায়গায় আমাদের রাস্টার অবজেক্টটা একটু অনেকের কাছে ওয়ার্ডটা নতুন লাগতে পারে। মূলত রাস্টার অবজেক্ট হচ্ছে যেগুলো একটা নির্দিষ্ট সাইজে জাস্ট পিক্সেল বেস ইমেজ। সো এই ইমেজটা আমরা কর্নারে, এই যে থাম্বনেলে, এই লেয়ারের যে থাম্বনেলটা দেখতে পাচ্ছি এখানে কর্নারে কিন্তু কোনো ছবি নাই বা কোনো কিছু নাই, কোনো আইকন নাই। সো যখনই এরকম কোনো কিছু দেখবো যে না এর কর্নারে কোনো আইকন নাই বা কিছু নাই, তখন এইটা হচ্ছে রাস্টার অবজেক্ট বা রাস্টার লেয়ার। সো এই রাস্টার লেয়ারগুলো সাধারণত আপনি যখন স্কেল করবেন তখন নির্দিষ্ট পিক্সেলের উপরে স্কেল করলে ওইটা খুব বাজেভাবে ফাটা শুরু করবে। হ্যাঁ, আর যখন আপনি এটাকে মোটামুটি স্মার্ট অবজেক্ট করে নেবেন তখন কিন্তু এটা কোয়ালিটিটা কিছুটা হইলেও ধরে রাখার চেষ্টা করবে। ঠিক আছে, 100% না হইলেও ম্যাক্সিমাম কোয়ালিটি ধরে রাখার চেষ্টা করবে। সো এটাকে আমরা আসেন স্কেল করি। আমরা স্মার্ট অবজেক্ট অ্যান্ড রাস্টারাইজের ব্যাপারটা মোটামুটি আইডিয়া নেওয়ার চেষ্টা করলাম। আমরা এটাকে যদি এখন স্কেল করতে চাই তাহলে প্রথমত যেটা করবো, আমরা এটাকে ফ্রি ট্রান্সফর্ম যে মোডটা এইটা অ্যাক্টিভ করার চেষ্টা করব। সো এখান থেকে আমরা চলে যাব এডিট থেকে ফ্রি ট্রান্সফর্মে। আমরা ফ্রি ট্রান্সফর্ম শর্টকাট কন্ট্রোল টি প্রেস করেও করতে পারি। সো এখান থেকে আমরা এই যে ফ্রি ট্রান্সফর্মে ক্লিক করলে এই যে চারপাশে এরকম ট্রান্সফর্ম বাটনটা শো করবে, এবং ছবির প্রপোর্শন অর্থাৎ অ্যাকচুয়াল সাইজ রেশিও যেটা সেটা ঠিক রাখার জন্য সবসময় আমরা এখান থেকে অপশন বার থেকে আমাদের মূলত এটা লিঙ্ক রাখবো। লিঙ্ক রেখে আমরা যে কোনো এক সাইড ধরে এভাবে ছোট করব। সো যেহেতু আমাদের এইটা মোটামুটি স্কোয়ার একটা ফ্রেম, সো আমরা ছবির একটা বেস্ট পজিশন এখানে বসানোর চেষ্টা করব। সো আমরা যদি ছবিটাকে এইভাবে বসাই তাহলে ছবিটা কিন্তু অতটাও মিনিংফুল হবে না, আবার যদি এইভাবে বসাই তাও কিন্তু মিনিংফুল হবে না। সো ছবির একটা বেস্ট পোর্শন আমাদেরকে কিন্তু এইটা প্র্যাকটিসের মাধ্যমে বুঝে নিতে হবে যে ছবির কোন পোর্শনটা এখানে বসাইলে আমি মোটামুটি ইমেজের যে অ্যাকচুয়াল ফিলটা এটা পাবো। সো মোটামুটি আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাটা যদি আমরা বসাই তাহলে এখানে পুরো গল্পটাই কিন্তু মোটামুটিভাবে ফুটে উঠছে যে সব কিছু ধ্বংস হয়ে গেছে এবং একজন হতাশার সাথে এখানে আছে, মানুষ কিছু এখানে ইয়ে করতেছে।
সো এরকম একটা ছবি আমরা এখানে নিলাম এবং জাস্ট ওকে করলাম। হ্যাঁ, ট্রান্সফর্মটা এখানে মূল যেই জিনিসটা আমরা করলাম সেটা হচ্ছে যে ইমেজটাকে ট্রান্সফর্ম করলাম, বাস শেষ। এখন আর আপনাকে কিছু করা লাগবে না। এটাকে যদি আপনি জাস্ট এখান থেকে কেটে দেন বা হচ্ছে সেভ করে দেন, জাস্ট ফাইল থেকে সেভে ক্লিক করলেই এটা অটোমেটিক্যালি এখানে আপডেট হয়ে যাবে। দেখেন এই ইমেজটা আমাদের আপডেট হয়ে গেছে, এটা কিন্তু এখানে ছিল না। আপনি যদি র্যান্ডমলি এটাকে চেঞ্জ করেন এখান থেকে, সেই ক্ষেত্রেও কিন্তু এটাকে যে কোনো সময় আপনি র্যান্ডমলি চেঞ্জ করতে পারবেন ইজিলি। আবার আপনি চাইলে যে কোনো সময় এইটার ফর্মটাকেও চেঞ্জ করতে পারবেন, যে আমি চাচ্ছি যে আমি এইখানে 3-3 না করে আমি 2-1 মানে 2-1 এই ফরমেশনটা নিব, যেমনটা এখানে আছে, বা এগুলো চেঞ্জ করবো, এটাও আপনি যে কোনো সময় করতে পারেন। বাট মোটামুটিভাবে আমরা এখানে কলেজটাকে তৈরি করেছি। হ্যাঁ, সো এখানে স্মার্ট অবজেক্টের আশা করি কাজটা আমরা বুঝতে পারলাম যে খুব ইজিলি আপনি চাইলে একটা শেপকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করে আপনি এখানে বসাতে পারেন। এখন এখানে মূল যেই জিনিসটা, আরেকটা জিনিস আপনাদেরকে যদি ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে যে এই যে স্মার্ট অবজেক্টের কাজটা দেখলাম আমরা, অ্যাকচুয়ালি যত মকআপ দেখি বা যা কিছু দেখি চারপাশে, যে খুব সুন্দর সুন্দর প্রেজেন্টেশন হয়ে আসতেছে কোনো একটা ল্যাপটপের মধ্যে, কোনো একটা মোবাইলের মধ্যে, বা কোনো একটা ব্যাগের মধ্যে, লোগো থেকে শুরু করে এই যে মকআপ বা প্রেজেন্টেশনের যে ব্যাপারটা, এগুলো কিন্তু সব এইভাবে স্মার্ট অবজেক্টের দ্বারা তৈরি করা হয়, যেগুলো অলওয়েজ রিপ্লেসেবল। আপনি যে কোনো সময় এই ছবিটাকে আপনি যতবার ইচ্ছা চেঞ্জ করতে পারবেন, যদি আপনার কাছে এই যে প্রজেক্টটার মেন ফাইলটা থাকে। মেন ফাইল কোনটা? ফটোশপের মেন ফাইল বলতে আমরা কি বুঝি? ফটোশপের পিএসডি ফাইল। সো অবশ্যই আপনি যখন কাজ করবেন, কাজের শুরুতে অবশ্যই এটাকে পিএসডি ফরম্যাটে সেভ করে নেবেন। সো আমি এটাকে আপনাদের যে ফোল্ডারটা এখানে ক্রিয়েট করেছিলাম সেখানে সেভ দিয়ে দিব। আমি একটু জাস্ট ডিফারেন্ট স্ক্রিনে গেলাম, আর আপনাদের নামে একটা ফোল্ডার ক্রিয়েট করা হয়েছিল দেখেন। সো আমি মূলত এই যে ফোল্ডারে এই ফটো কোলেজটাকে আমি এখানে সেভ করে দেব, এই যে সেভ করে দিলাম। সো এটা এখানে সেভ হয়ে থেকে গেল। এখন এইটা আমি যাকে দিব, ওই পিএসডি ফাইলটা আমি যাকে দিব, সেই কিন্তু চাইলে এগুলো ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবে। ঠিক আছে, তার আগে অবশ্যই আমাকে এগুলো সব স্মার্ট অবজেক্ট করে নিতে হবে। সো আমি এখানে চাইলে নামকরণ করে নিতে পারি, এই যে এটা আমার কয় নাম্বার ইমেজ, আমি যদি উপর থেকে গণনা করি 1 2 3 4 5, সো আমি এটাকে বললাম ইমেজ বা ফটো, যেভাবে বলি 05 দিলাম। ঠিক আছে, এটা আমার 5 নম্বর ফটো। সো নামকরণটা করলে হয় কি, ইজিলি আমি বুঝতে পারি যে আমার কোন ফটোটা কোথা থেকে কীভাবে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তারপর এটাকে যদি আমরা অ্যাড করি, এটা হচ্ছে আমার 4 নম্বর ফটো। আসেন আগে নামটাকেও চেঞ্জ করে দিই, অ্যান্ড এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেলি। সো এটাও কিন্তু স্মার্ট অবজেক্ট হয়ে গেল, এটাকে স্মার্ট অবজেক্ট করে ফেলবো। সো নামটাকেও একই সাথে চেঞ্জ করে দিই, এটা 3 নম্বর ফটো, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। সো এখন এগুলোতে আমি ইচ্ছা মতো যদি চেঞ্জ করতে চাই ছবি বা কালার, এগুলো সব কিছু। এবং কাজ কিন্তু আমরা এরকম অর্ধেক করে রাখবো না, আমরা যখন কাজগুলো করব তখন খুব গুছিয়ে করব। হ্যাঁ, এবং আমি আপনাদেরকে কাজগুলো বোঝানোর চেষ্টা করছি একদম প্রফেশনাল ওয়েতে, যাতে করে আপনারা ইন ফিউচারে যদি গ্রাফিক্স নিয়ে যারা নতুন এখানে আছেন, বিশেষ করে যদি কেউ থেকে থাকেন, যদি মনে করেন যে না আমি আমার স্কিলটাকে আরও ঢালাই করব এবং হচ্ছে আমি গ্রাফিক্সে একটা ভালো পজিশন ক্রিয়েট করব, হ্যাঁ, তাহলে আপনি মূলত প্রোডাক্ট নিয়ে যদি কাজ করেন স্পেশালি, তখন কিন্তু এই জিনিসগুলোকে আপনার অনেক বেশি কাজে আসবে এই জিনিসগুলো। সো যেমন ধরেন এখন অনেক মার্কেট আছে, ক্রিয়েটিভ মার্কেট। এইটা ভাবার কিছু নাই যে এআই আসছে এখন আর গ্রাফিক্সের খাওয়া নাই, এমন কিছু না, আসলে এমন কিছুই হবে না। হ্যাঁ, অনেকেই সাধারণত একটা উদাহরণ দেয় যে যখনই টেকনোলজি বা এই ধরনের কথাগুলো আসে, টেকনোলজি বেস রেভলিউশন বা আপডেটের এই কথাগুলো যখন আসে, তখন কিন্তু অনেকেই কথা বলে কি, যে যেমন এককালে মানুষ হেলিকপ্টারে বসে ক্যামেরার ভিডিও করতো, এখন তাদের ভাত শেষ। আসলে ভাত শেষ কি না এইটা মূলত আমরা বলতে পারবো না, কারণ এককালে যে ক্যামেরায় চড়ে ক্যামেরা হ্যান্ডেল করতো, সেই স্মার্ট হয়েছে কি না, সেই স্মার্ট ডিভাইসগুলোর সাথে ফ্রেন্ডলি
বা নিজেকে স্কিল করতে পারছে কিনা এটা তো সে ভালো জানে, তাই না? সো এখানে বিষয় হচ্ছে যে ডে বাই ডে আপনার ইকুইপমেন্ট, আপনার অ্যাক্সেসরিজ বা আপনার টেকনোলজি আপডেট হবেই, বাট এখানে মূল বিষয়টা হচ্ছে আপনি সেগুলোকে কিভাবে গ্রহণ করতেছেন এবং সেগুলোকে আপনার সাথে কতটা মানিয়ে নিয়ে আপনি ব্যবহার করতে পারতেছেন। এখন যদি আপনি ব্যাকডেটেড থেকে যান তাহলে তো ভাই আপনি কখনোই আগাইতে পারবেন না। বাট আপনি যদি এই জিনিসগুলোকে মিক্স করে সামনের দিকে এগোতে চান তা বা এগোতে পারেন, তাহলে সেটার সুফল আপনি সবসময় পাবেন। যেমন আমি অবশ্যই স্বাভাবিকভাবে আমি কখনো MBA কমপ্লিট করে বলতে পারি না যে হচ্ছে আমার 1-2 পড়া কোনো কাজে আসেনি, তাই না? ক্লাস 1-2 এগুলো পড়া বা হচ্ছে আমার স্কুল লাইফ কোনো কাজে আসেনি, এমনটা কিন্তু বলার উপায় না। সো গ্রাফিক্স বলি বা যে কোনো কিছু বলি, এখন AI টেকনোলজি আসছে, ঠিক আছে, বাট এখন আপনি এগুলো আপনার আরও বেশি কাজে লাগবে। আপনি দুইটাকে মার্চ করে কাজ করেন না, বা এই সবগুলোকে আপনি একসাথে মার্চ করে কাজ করেন, দেখবেন যে শুধু AI জানা মানুষটার থেকে আপনি অনেক বেশি এগিয়ে, ঠিক আছে? সো আমি মূলত ওই থিংটাই বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে। সো এখান থেকে অবশ্যই আমরা এই টেমপ্লেটটা যখন করবো, কোনো একটা টেমপ্লেট যখন তৈরি করবো, তখন এই জিনিসগুলোকে খুব সুন্দর করে ক্লিয়ার করবো, ভিউ, গাইডস অ্যান্ড ক্লিয়ার গাইডস। তো এখান থেকে ক্লিয়ার করে ফেললাম যাতে একটা কাস্টমার আমার টেমপ্লেটটা যখন ব্যবহার করবে তখন সে যেন পুরো স্বাচ্ছন্দ্যবোধ নিয়েই ব্যবহার করতে পারে। তো এখানে আমি আরেকটা ছবি নিয়ে আসি এবং যে লিস্টটা আমরা বের করেছিলাম ওখান থেকে র্যান্ডম আরেকটা ছবি আমরা খুঁজে বের করি। সো এই ছবিটা আমরা নিতে পারি। আপনি সরাসরি এখান থেকেও কপি করতে পারবেন, সরাসরি চাইলে এখান থেকেও কপি করতে পারেন। আপনার সব ছবি ডাউনলোড করে যে একদম আপনার ড্রাইভে ভরে ফেলতে হবে এমন কোনো কথা নাই। ফটোশপ যেহেতু ডকুমেন্ট স্টোর করে, সো আপনি সরাসরি ফটোশপে পেস্ট করে কাজ করতে পারেন। সো এডিট থেকে যদি পেস্ট নাও শো করে, আপনি চাইলে সেটাকে Ctrl+V প্রেস করে সরাসরি করতে পারেন। আমি শর্টকাটে Ctrl+T প্রেস করলাম এবং এটাকে জাস্ট ছোট করে নিলাম। আবার আপনি চাইলে এখানে আপনি চাচ্ছেন যে না আমি এইভাবে ধরে এইভাবে ড্র্যাগ করে ছোট করব না, সেক্ষেত্রে আপনার জন্য অপশন হচ্ছে যে আপনি ছবিটাকে প্রথমে জাস্ট ড্র্যাগ করে মাঝামাঝি রাখবেন, রেখে এখান থেকে আপনি ফ্রি ফ্রম মানে এখানে জাস্ট ইনপুট দিয়ে দিতে পারেন যে আপনি 50% ছোট করবেন নাকি 30% ছোট করবেন। এখানে এটা ছোট হয়ে যাবে। 30% করার পর মনে হলো আরেকটু ছোট করার দরকার, 25 দেন। 25 করার পর মনে হচ্ছে ওকে, বা আপনি 20 দিয়ে দেখেন। সো 20 করার পর মোটামুটি মনে হচ্ছে যে না এটা এখন মোটামুটি একটা পজিশনে আছে, এবং আমি এই ছবিটাকে ঠিক এইভাবে বসালাম, ঠিক আছে? ওকে, এখান থেকে ওকে করার পর আপনি এখান থেকে সেভও দিতে পারেন, যেটা বললাম Ctrl+S প্রেস করে সেভ দিতে পারেন, অথবা আপনি যে সেভে ক্লিক করে দিতে পারেন, অথবা আপনি যদি এটা কেটে দেন, কেটে দিয়ে ইয়েস করেন, তাও কিন্তু ছবিটা এখানে রিপ্লেস হয়ে যাবে। বুঝতে পারতেছি? যারা অ্যাক্টিভ আছি? জি ভাইয়া। গ্রেট, ওকে। সো একইভাবে যতগুলো আছে এখান থেকে আমরা এগুলোকে সবগুলোকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে রেখে দিব এবং ক্লিন করব। আশা করি এই কাজটা আপনারা খুব ভালোভাবে পারবেন, বা মেইন যে কনসেপ্টটা এটা বুঝতে পেরেছেন। আমি আর এইটাকে আলাদাভাবে গোছানোর জন্য সময় নষ্ট করছি না, আমি জাস্ট এই সবগুলোকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিচ্ছি। সেখানে সবগুলো আমাদের কনভার্ট টু স্মার্ট অবজেক্ট হয়ে গেছে। আচ্ছা, জাস্ট এই যে হোয়াইট যে ইমেজগুলো আছে, এই যে হোয়াইট পোর্শনটা, এইটার ক্ষেত্রে আসেন একটা ইমেজ আমরা রিপ্লেস করে দেখাই। যেমন ধরেন এইটা আছে একটা, সো এটাকে যদি আমরা রিপ্লেস করি, এখান থেকেও আমরা ভিউ থেকে গাইডটাকে ক্লিয়ার করে নেব, গাইডস অ্যান্ড ক্লিয়ার গাইডস। দেন আমরা আরেকটা ছবি এখান থেকে নিয়ে আসি ব্রাউজ করে, এবং যেহেতু ওইটা আমার এখানে কিন্তু আরেকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, যেহেতু আমার এখানে ফ্রেমটা হোয়াইট, সো আমাকে কিন্তু হোয়াইট ফ্রেমই খুঁজে বের করতে হবে। হ্যাঁ, এখানে এসে আমি আবার স্কোয়ার ফ্রেম দিয়ে মিলাতে যাব না, তাহলে কিন্তু ক্রপটা বেশি হয়ে যাবে। আবার আরেকভাবে করা যেতে পারে, তা পাশাপাশি দুইটা বসানো, তাহলে কিন্তু আমার মেন কনসেপ্টটা আসবে না। সো মূল আমার ইমেজের এখানে মেন পোর্শনটা হচ্ছে হোয়াইট, সো আমাকে ইমেজ খুঁজতে হবে হচ্ছে হোয়াইট। সো
সো আমি এটা নিতে পারি। এই ইমেজটা দেখেন ওইটার সাথে মোটামুটি ওয়াইড একটা রেঞ্জ যায়। সো আমি এটা নিতে পারি। এটার রেজুলেশনটা একটু, অ্যাকচুয়াল রেজুলেশনটা লোড হওয়ার জন্য একটু অপেক্ষা করি। এটা 2000 প্লাস, 2000/1100 সাইজের একটা ইমেজ। সো এটাকে এখান থেকে কপি করি, বেশ ভালো কোয়ালিটির একটা ইমেজ, এটাকে কপি করে নিলাম। অ্যান্ড এখানে এসে আমি জাস্ট কন্ট্রোল ভি প্রেস করলাম। ওকে, সো এখান থেকে এটাকে স্কেল করব। সো মোটামুটি ইমেজটাকে একটা মাঝামাঝি পজিশনে নিয়ে আসলাম, নিয়ে এসে এটাকে এডিট ফ্রি ট্রান্সফর্ম, অ্যান্ড দেন আগের মতোই আমরা এটাকে এখান থেকে ছোট করতে পারি 20%, বা 20% করার পর দেখা গেল যে একটু বেশি ছোট হয়ে গেছে, আমরা এইভাবে এটাকে ঠিক করে নিতে পারি। সেই ছবিটা দেখেন আমাদের ফ্রেমের সাথে পারফেক্টলি ম্যাচ করে গেছে। আপনি একটু বাড়তি নিতে পারেন ফ্রেমের থেকে, সেফ থাকার জন্য, যাতে কোনো সাইড থেকে কোনো এরিয়া ক্রপ হয়ে না যায়। সো ওকে করে নিলাম অ্যান্ড সেভ। সো এই ছবিটাও দেখেন পারফেক্টলি এখানে ফিট হয়ে গেছে। আচ্ছা, দেন এই জায়গাতে আমরা হয়তো বা কিছু একটা লিখতে চাচ্ছি। হ্যাঁ, এই জায়গাতে আমরা হয়তো বা কিছু একটা লিখতে চাচ্ছি। সো লেখাটা আমরা উপরে লিখি। সো আমি এখানে লিখলাম ফ্রি প্যালেস্টাইন। সো আমি এখানে টেক্সটটা চেঞ্জ করব। একটু বোল্ড টাইপের ফন্ট নেই। এবং এটাকে আরেকটু বড় করি, উপরের ইয়াটার সাথে যেন যায়। এটা লেফটে অ্যালাইন করি এখান থেকে, যাতে আমার লেফট সাইড থেকে এটা স্কেল হয়। এবং এখান থেকে আমি অল্প অল্প করে বাড়াই। আপনি চাইলে পুরো টেক্সট এডিটের প্যানেল, অর্থাৎ ক্যারেক্টার প্যানেল পুরোটা ইউজ করতে পারেন। আচ্ছা, আপনারা কি কোনো নেট ইস্যু পাচ্ছেন বা শুনতে অসুবিধা হচ্ছে এরকম কিছু? ক্লিয়ারলি শোনা যাচ্ছে তো। ওকে, গ্রেট। সো এখান থেকে আমরা হচ্ছে মূলত লিখি প্যালেস্টাইন। মোটামুটি জাস্ট আমি ফ্রেমটা কভার করলাম আর কি। আচ্ছা, এই গাইডটা আমরা চাইলে হাইড করে রাখতে পারি। এই যে গাইড, এটাকে আমরা ভিউ অপশন থেকে যে কোনো সময় চাইলে শো অপশন থেকে আমরা গাইডসকে হাইড করে দিতে পারি। শর্টকাট কি কন্ট্রোল প্রেস করলে এই যে গাইড হাইড হয়ে যাবে এবং আমাদের ভিউটা আসবে মূলত এইরকমভাবে। হ্যাঁ, আপনার যদি এই কন্ট্রোল টেক্সট বারটা যদি প্রবলেম করে, সেক্ষেত্রে আপনি এটাকেও কিন্তু উইন্ডো মেনু থেকে যে কোনো সময় হাইড করে দিতে পারেন। আবার যখন প্রয়োজন হবে আপনি চাইলে এটাকে এখান থেকে নিয়ে আসতে পারেন। হ্যাঁ, সো কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, ফন্ট নেম, এই ফন্টের নাম কি? এই ফন্টের নাম হচ্ছে আগুয়ান্তে। ঠিক আছে, আমি নেমটা এখানে কপি করে পেস্ট করে দিই। আপনাদের যাদের প্রয়োজন এটা কালেক্ট করে নিতে পারেন ফন্টটা। ওকে,
সো এটা একভাবে তো আমরা করলাম যে এইভাবে গাইড, আবার আরও একভাবে করা যেতে পারে। সেক্ষেত্রে যদি আমরা মনে করি যে এইটাকেই আমরা চাচ্ছি যে সাইডগুলো একটু রাউন্ড হবে, হ্যাঁ, এই যে কর্নারগুলো একটু রাউন্ড হবে, সেক্ষেত্রে এই যে যতগুলো আছে এটাকে আমরা দুইটা ভার্সনে কনভার্ট করে নিতে পারি। তো এটাকে যেটা করব আমরা এই সবগুলো লেয়ারকে এখান থেকে এই পর্যন্ত পুরোটাকে সিলেক্ট করে গ্রুপ করে নিতে পারি। এই যে গ্রুপ ক্লিক করলে এটা একটা গ্রুপে চলে গেছে দেখেন, এবং এটাকে আমরা বলে দিতে পারি স্টাইল 01। এটা হচ্ছে একটা স্টাইল। আপনি চাইলে আরও একটা স্টাইল তৈরি করতে পারেন, সেই ক্ষেত্রে এটাকে হাইড করে দেন। এবার আপনি গাইডটাকে আবার ভিউ করেন, ভিউ শো থেকে আবার গাইডস দেন, এবার আপনি আরেকটা নতুন স্টাইল তৈরি করতে পারেন। সো আমি ধরেন এইবারের স্টাইলে আমি দেখা যাচ্ছে যে ছবিগুলো একটু লম্বার দিকে নিব, এইরকম একটা নিলাম, এবং হচ্ছে এইরকম একটা নিলাম। এখান থেকে ধরতে একটু সমস্যা হচ্ছে। আবার আমি চাইলে এখানে তিনটা ভাগ বা একটা ভাগে রূপান্তর করতে পারি। এই যে এখানে কিন্তু আবার ছোট ছোট তিনটা ইমেজ বসানো যাবে, 1 2 3। ঠিক আছে, তাহলে আরও একটা ফরম্যাট তৈরি হয়ে যাচ্ছে না? সেক্ষেত্রে আপনি টেক্সট এখানে নিতে পারেন, বা টেক্সট না নিলেন পুরোটা একটা ফটো কোলেজ বানিয়ে ফেললেন। সো এখানে মূলত এই ফরম্যাটে আসার যে কারণটা, আপনি চাচ্ছেন যে চার সাইডে হালকা একটু রাউন্ড হবে ফ্রেমগুলো। সেক্ষেত্রে আপনি এই যে কার্ভাচার যে পয়েন্টটা আছে এখান থেকে ধরে ধরে এগুলোকে একটা নির্দিষ্ট পরিমাণ, সাপোজ 25 পিক্সেল আপনি রাউন্ড করে নিতে পারেন। সো সবগুলো ড্র্যাগ করে অ্যাকুরেট 25 পিক্সেল করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। সো আপনি যেটা করতে পারেন, শেপগুলো যখন সিলেক্ট করবেন, এই যে শেপ সিলেক্টের জন্য এখানে মূলত আলাদাভাবে সিলেকশন টুল আছে, ঠিক আছে, যেটার নাম হচ্ছে প্যাচ সিলেকশন টুল। এই প্যাচ সিলেকশন সিলেক্ট করে আপনি মূলত শেপের যে প্রপার্টিসটা আছে, শেপ প্রপার্টিসটা আপনাকে বের করতে হবে। হ্যাঁ, এই যে শেপ প্রপার্টিস। সো নর্মালি আপনি যখন শেপ নিয়ে কাজ করবেন তখন এই লেটেস্ট ভার্সনের সফটওয়্যারগুলোতে আপনার অটোমেটিক শেপ প্রপার্টিস ওপেন হয়ে যাবে। লেটেস্ট ভার্সন বলতে আই মিন 2022-এর উপরের যে ভার্সনগুলো আছে এগুলো মূলত অটোমেটিক শেপের এই অপশনগুলো, অ্যাডভান্স অপশনগুলো চলে আসবে। সো এখান থেকে আপনি যদি অ্যাকুরেট একটা মাপ ফলো করে করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে ইনপুট দিয়ে দিতে পারেন 25 পিক্সেল, দেন ইন্টার করলে এটা কিন্তু সবগুলো যে চারপাশে 25 পিক্সেল হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনার এই কার্ভেচার পয়েন্ট ধরে আপনাকে ড্র্যাগ করে এটা অ্যাকুরেট করার যে প্যারাটা এটা নাই। সো বাকি যে শেপগুলো আছে এগুলো আপনি এখান থেকে ধরে এটা করে নিতে পারেন, অথবা আপনি রাউন্ড একটা কি বলবো, যে আপনি রাউন্ড মোটামুটি একটা সিলেক্ট করেও আপনি চাইলে ড্র করতে পারেন। যেমন ধরেন আপনি একটা ফিক্স শেপ তৈরি করবেন, সো আপনি একটা ফিক্স দিয়ে দিলেন। এখান থেকে আপনি যখন কোনো শেপ সিলেক্ট করবেন, খেয়াল করেন এখানে কিন্তু এই যে শেপের রাউন্ড মানে একটা ফিক্স করে দেওয়া যায়। 25 করলাম, সো 25 করার পরে এখন যদি আমি এখান থেকে এটাকে ড্র করি, দেখেন কিন্তু 25ই ড্র করছে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে এটাকে ফিক্স নিয়ে দেন ড্র করতে পারেন। সো এরকম অনেক অপশন আছে যেগুলোর মাধ্যমে আপনি আপনার ইচ্ছা মতো আপনার শেপগুলোকে ড্র করতে পারেন। সো শেপ নিয়ে যেহেতু কথা হচ্ছে, শেপের রাউন্ড নিয়ে যেহেতু কথা হচ্ছে, এখানে কাস্টম শেপটা একটু বোঝায়। কাস্টম শেপটা মানে এখানে আপনার নিজের তৈরি করা বা প্রিসেট আকারে বিভিন্নভাবে লোড করা যে শেপগুলো, এগুলো মূলত হচ্ছে কাস্টম শেপ। এবং এই কাস্টম শেপগুলো মূলত আইকন বা এগুলোর জন্য বিশেষ করে তৈরি হয়ে থাকে। আমরা দেখা যায় যে রেগুলার কিছু কাজ করে থাকি, ঠিক আছে, যখন একটা ব্র্যান্ডের সাথে কাজ করি বিশেষ করে আমরা, তখন কি করে থাকি যে একটা ব্র্যান্ডের কিছু নিজস্ব ডিজাইন সেট আছে, বিশেষ করে আইকন বা কিছু প্যাটার্ন বা কিছু শেপ থাকে না বিভিন্ন ব্র্যান্ডের। সো এখন এই জিনিসগুলো বারবার আপনি ড্রাইভ থেকে ইম্পোর্ট করে ব্যবহার করবেন, এই জিনিসটা খুবই বোরিং, বা এইটা হচ্ছে একটু ফ্রেশার লেভেল হয়ে যায়। সো সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন, যে যখন আপনি কোনো এরকম একটা নির্দিষ্ট ব্র্যান্ডের জন্য কাজ করবেন, তখন অবশ্যই আপনাকে যেটা করতে হবে যে নির্দিষ্ট যে ব্র্যান্ড এলিমেন্টগুলো আছে, বিশেষ করে আইকন, শেপ বা প্যাটার্ন, এগুলোকে আপনি শেপ আকারে, কাস্টম
আকারে সেভ করে নিতে পারেন। একইভাবে প্যাটার্নগুলো প্যাটার্ন আকারে সেভ করে নিতে পারবেন, আইকনগুলো আইকন আকারে লাইব্রেরিতে সেভ করে নিতে পারবেন। সো সব অপশন আছে। সো কাস্টম শেপ মূলত বিশেষ করে আমরা রেগুলার যে আইকনগুলো, যেমন সোশ্যাল মিডিয়া আইকন হতে পারে বা কল টু অ্যাকশন আইকন হতে পারে, এই ধরনের আইকনগুলো সাধারণত এখানে রাখা হয়। এখন যে কোনো কিছুকে কাস্টম শেপে রূপান্তর করার একটা টেকনিক হচ্ছে যে ধরেন এই যে 4টা ফ্রেম, এই 4টা ফ্রেমকে আপনি একটা নির্দিষ্ট শেপে রূপান্তর করবেন। হ্যাঁ, ফর এক্সাম্পল এটা সিলেক্ট করি, এইটা, অ্যান্ড এটাকে 25 করি, অ্যান্ড লাস্ট এইটা সিলেক্ট করে 25 করি। আমি এইটাকে আপাতত বাদ দিব, এইটাকে আপাতত বাদ দিব, এটাকে ডিলিট করে দিলাম। এখন আমি মনে করছি যে এই 4টা মিলে আমি একটা ফ্রেম তৈরি করব। হ্যাঁ, এই 4টা মিলে একটা ফ্রেম, এই 4টা মিলে একটা। সো এই সবগুলোকে আমি মার্জ করে দিতে পারি একটা শেপে। এখানে তো 1 2 3 4 5 6টা 5টা শেপ আছে, ঠিক আছে। সো 5টা শেপকে আমি একটা শেপে রূপান্তর করতে চাই। সো রাইট বাটন ক্লিক করে আমরা চাইলে এটাকে মার্জ শেপ করে দিতে পারি। হ্যাঁ, সো এখান থেকে আমরা যদি মার্জ শেপে ক্লিক করি বা কন্ট্রোল ইতে প্রেস করি, তাহলে দেখব সবগুলো মিলে এখন একটা শেপ হয়ে গেছে, একটা শেপ হয়ে গেছে না, দেখেন। এবং একটা শেপ হওয়াতে কি হয়েছে, এখন ধরেন এই ধরনের কোনো কিছুতেও চাইলে আপনি ছবি অ্যাড করতে পারবেন, বাট তার আগে যে বিষয়টা, এইটাকে আমি চাই যে আরও বিভিন্ন জায়গায় ব্যবহার করতে চাই। সেই ক্ষেত্রে আমি যেটা করব, এখান থেকে আমি এটাকে কি করতে পারি, যে কাস্টম শেপ হিসাবে এটাকে সেভ করে নিতে পারি। সো এইটা এইভাবেই সিলেক্ট থাকবে, শেপ ফরম্যাটটা। চলে যাবেন ইডিটে গেলে আপনি দেখবেন যে নিচের দিকে, একটু নিচের দিকে ইডিটে, এই যে নিচের দিকে আসলে আপনি ডিফাইন কাস্টম শেপ নামে একটা শেপ অপশন পেয়ে যাবেন। সো এখানে ডিফাইন কাস্টম শেপে ক্লিক করলেই আপনি আপনার চাইলে এই শেপটাকে আপনার ইচ্ছা মতো আপনার নামে সেভ করতে পারবেন। আমি এটাকে শর্টকাটে দিলাম পি, মানে পিক্সেল ফর প্যালেস্টাইন শেপ দিলাম আপাতত নাম হিসাবে, অ্যান্ড ওকে করলাম। সো ওকে করে এখন যদি আমি কাস্টম শেপটা চেক করি, এই যে কাস্টম শেপ টুল, এটা যদি চেক করি, তাহলে দেখব যে এখানে আমার এই যে পিএফপি যে শেপটা আমি সেভ করেছি, এটা এখানে আছে। এবং এটা এখন সিলেক্ট করে আমি যদি এখানে ড্র করি, এটা খুব ইজিলি আমি এখানে ড্র করে দেখেন মিলাই দিতে পারবো। বোঝা গেল? তাহলে যে কোনো সময় আমরা চাইলে খুব ইজিলি কাস্টম শেপ ডিজাইন করে নিতে পারি। ওকে, সো এটাকে আপাতত আমরা আসেন ডিলিট করে দেই, আপাতত এইটার আর দরকার হবে না। আচ্ছা, ক্লাস চলাকালীন সাউন্ড বা ইত্যাদি এগুলোতে সমস্যা হলে অবশ্যই বলবেন। হ্যাঁ, আচ্ছা। সো শেপের বিষয়টা আশা করি আমরা মোটামুটি বুঝতে পেরেছি, এবং ফটো কলেজের যে ব্যাপারটা সবাই ক্লিয়ার। এভাবে গাইডস নিয়ে আমরা এই ধরনের কাজগুলো করতে পারবো না ইজিলি। খুব কঠিন মনে হয়েছে কি? আচ্ছা, এইভাবে মাল্টিপল ইমেজ সেট করে আমরা কিন্তু একটা ফটোর মধ্যে বা একটা ফ্রেমের মধ্যে অনেকগুলো ছবি শেয়ার করতে পারি, এবং আমাদের একটা বেস্ট কোড বলেন বা একটা বেস্ট মেসেজ বলেন, আমরা কিন্তু শেয়ার করতে পারি, যেটা আমাদের যে কোনো ধরনের যে কোনো ধরনের স্লোগান বা অ্যাওয়ারনেস, যে কোনো মেসেজ শেয়ার করার জন্য অনেক বেশি হেল্প করবে। ওকে, সো এইবার আমরা একটু ভিন্ন দিকে যাই। এইবার ভিন্ন দিকে যাওয়া বলতে আমরা একটু টেক্সট ডেকোরেশন নিয়ে যদি একটু কথা বলি। আমরা বিভিন্ন সময় আমাদের ডিজাইনে টেক্সটের বিভিন্ন ধরনের ডেকোরেশনের দরকার হয়। সো এটা টাইপোগ্রাফি বলবো না, এটা টেক্সটের স্টাইল বলবো। সো আমি এখান থেকে একটা নিউ ডকুমেন্ট নিলাম, এবং এইটা দেখানোর জন্য আমার কাছে মনে হয় যে বেস্ট সাইজ একটা স্কোয়ার ফ্রেম নেই, এবং আমি এখান থেকে এরকম একটা ডকুমেন্ট নিলাম।
সো এইখানে আসার পর আমি কিছু একটা লিখি এখানে, এবং আমি এখানে প্যালেস্টাইনে লিখি, এটাকে সেন্টার করি, সেন্টার, এবং এটা সিলেক্ট করে আমি এটাকে একদম ক্যানভাসের মাঝামাঝি রাখতে চাই। এটা করার জন্য আমি কি করব, সিলেক্ট থেকে অল সিলেক্ট করব, এই যে কন্ট্রোল এ, দেন এটা একবার প্রেস করব। হ্যাঁ, হরিজন্টাল সেন্টার অ্যালাইন অ্যান্ড ভার্টিক্যাল সেন্টার অ্যালাইন একবার প্রেস করলেই এটা কিন্তু একদম সেন্টারে চলে আসবে। সো এইটা সেন্টারে আসার পর আমরা হচ্ছে আবার এটার এই যে চারপাশে যে সিলেকশন হয়ে আছে এটাকে আবার ডিসিলেক্ট করে নেব, আদারওয়াইজ এটা কিন্তু আমাদের কাজে অসুবিধা করবে। দেন আমরা টেক্সটটাকে আরেকটু বড় করে নিই, এটা 150 আছে, আমরা এটাকে ইনপুট দেই হচ্ছে 300 দিয়ে দেখি, ভালো একটা বড় হয়েছে আমাদের দেখার সুবিধার্থে। সো এইটা করার পর যদি আবার আপনি প্রয়োজন ফিল করেন যে এটাকে আরেকবার সেন্টার করে নেবেন, দেন ওকে ফাইন, আপনি আরেকবার নিশ্চিত করে নিতে পারেন যে আপনার এটা প্রপারলি সেন্টারে আছে কিনা, দেন সিলেক্ট থেকে ডিসিলেক্ট। সো এইবার আমরা যেটা বললাম যে একটা টেক্সটকে ডেকোরেশন নিয়ে একটু কথা বলবো। সো টেক্সটকে অনেকভাবে ডেকোরেশন করা যায়, তার মধ্যে সবচেয়ে ডেকোরেশনের যে মাধ্যমটা সেটা হচ্ছে ইফেক্টিভ মাধ্যম হচ্ছে মূলত লেয়ার স্টাইল। সো আমরা যে কোনো লেয়ারের উপরে যদি ডাবল ক্লিক করি, এখানে লেয়ার আছে মানে ওইটার উপর যদি ডাবল ক্লিক করেন তাহলেই এখানে এরকম একটা লেয়ার স্টাইলের অপশন চলে আসবে। হ্যাঁ, এবং এখানে অনেকগুলো অপশন আছে, লেয়ার শ্যাডো থেকে শুরু করে ইনার গ্লো, আউটার গ্লো, মানে টেক্সচার, প্যাটার্ন, গ্রেডিয়ান, অনেক কিছু আছে এখানে। ইভেন আরও অনেক টাচ আপের অপশন এখানে আছে। সো আমরা এটা এইভাবে যেতে পারি। অনেকের হয়তো বা নতুন নতুন অবস্থায় আসলে কনফিউশন কাজ করতে পারে যে ক্লিকটা করব কোথায়, এরকম একটা কনফিউশন আসতে পারে। সো তারা জাস্ট লেয়ারের উপর রাইট বাটন ক্লিক করে আপনাকে খুঁজে বের করতে হবে এই লিস্ট থেকে ব্লেন্ডিং অপশন। সো এই ব্লেন্ডিং অপশনে ক্লিক করলে এখানে ওই সেমভাবে লেয়ার স্টাইলটা ওপেন হয়ে আসবে। সো লেয়ার স্টাইলের একদম শুরুতে যে মেনুটা থাকে সেটা হচ্ছে ব্লেন্ডিং মোড। সো ব্লেন্ডিং মোডটা মূলত আমরা বাইরে এখানে কিছু অংশ পাই আর ভিতরে কিছু অংশ পাই। সো এটা নিয়ে আমি এখন কিছু বলবো না, আমি মূলত এখানে সরাসরি এই দিকে চলে যাব। সো এই দিকে মূলত অপশন আমার এখানে বেশ কিছু জিনিস এডিট করা ছিল বিধায় অনেকগুলো শো করছে, আপনাদের এখানে মিনিমালভাবে শো করবে। সো আমি যদি এটাকে একবার রিসেট টু ডিফল্ট করি, রিসেট টু ডিফল্ট করলে মোটামুটি ঠিক এই রকমভাবেই ডিফল্ট শো করে। ঠিক আছে, যেখানে আপনি লিস্টে পাচ্ছেন ব্লেন্ডিং অপশনের পরের থেকে আপনাকে একটু খেয়াল করতে হবে, যেমন বিভেল অ্যান্ড অ্যাম্বুশ পাচ্ছেন, বিভেল অ্যান্ড অ্যাম্বুশের মধ্যে কন্ট্রোল অ্যান্ড টেক্সচার পাচ্ছেন, স্ট্রোক পাচ্ছেন, ইনার শ্যাডো পাচ্ছেন, ইনার গ্লো পাচ্ছেন, সাতিন পাচ্ছেন, কালার ওভারলে পাচ্ছেন, গ্রেডিয়ান ওভারলে পাচ্ছেন, প্যাটার্ন ওভারলে পাচ্ছেন, আউটার গ্লো পাচ্ছেন, ড্রপ শ্যাডো পাচ্ছেন। কিছু কিছু সাইডে আপনি প্লাস আইকন দেখতে পাচ্ছেন। এই প্লাস আইকনের অর্থ হচ্ছে এগুলো মাল্টিপল অ্যাপ্লাই করা যায়, অর্থাৎ একের অধিকবার এগুলো আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর যেগুলোর পাশে নাই ওগুলো জাস্ট একবারই আপনি অ্যাপ্লাই করতে পারবেন, একের অধিক পারবেন না। যেমন ধরেন স্ট্রোক, আমরা বিভেলটা একটু পরে আসি। স্ট্রোকটা যদি দেখি, স্ট্রোকটা আপনাকে এটা অ্যাক্টিভ করতে হলে আপনি বেটার অপশন হচ্ছে টেক্সের উপরে ক্লিক করা, নট এই বক্সের উপরে না। টেক্সের উপরে ক্লিক করলে এটা অ্যাক্টিভও হবে, পাশাপাশি টেক্সট এডিটে মানে স্ট্রোক এডিটের যে অপশনটা আছে সেটা আপনি এখানে পাবেন। সো সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি যে স্ট্রোকের সাইজ। সো স্ট্রোকের সাইজ এখানে আপনি যতই বাড়ান না কেন আপনি কিন্তু এখানে কোনো পরিবর্তন দেখতে পারবেন না, বিকজ এখানে কালারটা হোয়াইট হয়ে আছে, আমাদের ব্যাকগ্রাউন্ড কালারও হোয়াইট। সো এখানে আমাকে প্রথমে একটু ডিফারেন্ট কোনো কালার সিলেক্ট করে নিতে হবে। এখানে আমি ক্লিক করলাম, এটা হচ্ছে সলিড যে কোনো কালার, এখান থেকে আমি পিক করে নিব, এবং কালারের অপাসিটিটা একটু অল্প হয়ে আছে, আমি কালারের অপাসিটিটা এখান থেকে বাড়িয়ে নিব। ঠিক আছে, অপাসিটি যত বাড়াবো আমরা কালারের স্বচ্ছতাটা তত বেশিই পাবো। সো আমি এটাকে 100% করে রাখলাম। সো আমার টেক্সটটা কিন্তু এখানে দেখেন এখন সুন্দর একটা স্ট্রোক পায়। এখন সাইজটা যদি আপডেট করি তাহলে কিন্তু আমরা মোটামুটি একটা ভালো পার্থক্য এখানে দেখতে পাচ্ছি। সো এই স্ট্রোকগুলোকে আপনি ইনসাইড আউটসাইড ইচ্ছা মতো চেঞ্জ করতে পারেন। যেমন আপনি বললেন এটা ইনসাইডে দিবেন, দিতে পারেন। আপনি বললেন এটাকে আউটসাইডে দিবেন, দিতে পারেন। আপনি বললেন এটাকে সেন্টারে দিবেন, দিতে পারেন।
সো সেন্টারটা হচ্ছে মূলত, সেন্টার বলতে যে এটা একদম মাঝে পড়বে ব্যাপারটা এরকম না। এই যে টেক্সটের যে আউটলাইনের ভিতর দিকে পড়বে অর্ধেক, বাইট সাইডে পড়বে অর্থাৎ প্যাথের সেন্টারে পড়বে। আউটলাইনের যে প্যাথ থাকে সেই প্যাথের সেন্টারে পড়বে। সো এটাকে ব্লেন্ডিং করা যায়, যে এটা কি এই নিচের কালারের সাথে কোনোভাবে মিক্স হবে কি না সেটাও করতে পারেন। সো বিভিন্ন কালার ওয়াইজ মিক্স করতে পারেন। সো এখানে আপাতত আমি ব্লেন্ডিং কিছুই করব না। এখানে কালারটাকে কয়েকভাবে অ্যাপ্লাই করা যায়, তার মধ্যে এক হচ্ছে কালার, সলিড কালার, আরেক হচ্ছে গ্রেডিয়ান্ট কালার, অর্থাৎ আপনি এরকম গ্রেডিয়ান্ট অ্যাপ্লাই করতে পারবেন। আরেক হচ্ছে মূলত প্যাটার্ন, আপনি চাইলে এর মধ্যে প্যাটার্নও অ্যাপ্লাই করতে পারবেন। সো আমাদের টেক্সটের কালারটা একদম ব্ল্যাক হয়, আমরা কিছু পরিবর্তন হয়তো খুব ভালোভাবে এখানে লক্ষ্য করতে পারবো না, বাট আপাতত টেক্সটের কালার যেমন আছে থাক। এটাকে আমি আউটলাইন স্ট্রোক করি, এবং এখানে এই যে প্যাটার্ন যখন দিবেন, এখানে বাই ডিফল্ট কিছু প্যাটার্ন থাকে, আপনি সেগুলো দিতে পারেন। আবার কিছু প্যাটার্ন আপনি চাইলে নিজে তৈরি করতে পারেন, এক্স্যাক্টলি সেম যেভাবে আমরা শেপ তৈরি করলাম ঠিক সেইভাবে আপনি যে কোনো ধরনের ছবি থেকে প্যাটার্ন বানিয়ে নিতে পারেন এনি টাইম। এবং প্যাটার্নগুলো দিয়ে আপনি মূলত এরকম টেক্সচার অ্যাপ্লাই করতে পারেন, সেটা কোনো টেক্সটের উপরে হতে পারে, সেটা কোনো অবজেক্টের উপরে হতে পারে, যে কোনো জায়গায় আপনি টেক্সচারগুলো অ্যাপ্লাই করতে পারবেন। সো আমি এখান থেকে মূলত এইভাবে এটাকে অ্যাপ্লাই করলাম। আচ্ছা, একটু আমি আরেকটা মেসেজ চেক করব খালি। ওকে, সো এখান থেকে আপনি মূলত আপনার ইচ্ছা মতো এই যে প্যাটার্নগুলো যেগুলো আছে সেগুলো দিতে পারেন, অথবা বাইরে থেকেও প্যাটার্ন অনেক ইম্পোর্ট করতে পারেন আপনার ইচ্ছা মতো। আর যদি গ্রেডিয়ান্ট কালার নেন তাহলে তো এখানে কিছু বাই ডিফল্ট কিছু গ্রেডিয়ান্ট ফটোশপে দেয়াই থাকে, আপনি সেগুলো থেকে ইউজ করতে পারেন, অথবা আপনার নিজের বুদ্ধিতে কিছু গ্রেডিয়ান্ট আপনি চাইলে বানিয়ে ফেলতে পারবেন। এই গ্রেডিয়ান্টগুলোর কালার যদি আপনি স্লাইটলি এডিট করতে চান তাহলে জাস্ট এটার উপরে ক্লিক করলে এরকম গ্রেডিয়ান্ট এডিট অপশন পাবেন, যেখানে নিচের দিকে এরকম কিছু কালার স্পট পাবেন। এই কালার স্পটগুলোকে যে কোনো সময় আপনি চেঞ্জ করতে পারবেন ডাবল ক্লিক করার মাধ্যমে। আপনি যেই কালার দিতে চান সেই কালার এখান থেকে সিলেক্ট করে দিবেন, ওকে করবেন, কালার চেঞ্জ হয়ে গেছে। আপনি চাইলে আরও কিছু অ্যাড করতে পারবেন, জাস্ট ক্লিক ক্লিক অ্যান্ড যে কোনো সময় ডাবল ক্লিক করে চেঞ্জ করে দিতে পারবেন আপনার ইচ্ছা মতো। আবার যদি কালার ডিলিট করতে চান তাহলে জাস্ট ধরে এইভাবে লেফট বাটন চেপে ধরে টান দিলে এগুলো আবার সরে যাবে। ঠিক আছে, আর ওকে করলাম। সো এটা হচ্ছে গ্রেডিয়ান্ট। এই গ্রেডিয়ান্টটাকে আবার আপনি রিভার্স করতে পারবেন এখান থেকে উপর নিচে, পাশাপাশি এটা লিনার থেকে রিডায়াল মুডে দিতে পারবেন। এই যে রিডায়াল মুড, এখান থেকে মাউস দিয়ে আপনি ইচ্ছা মতো পজিশন মুভ করতে পারবেন গ্রেডিয়ান্টের। ঠিক আছে, আপনি চাইলে এটাকে অ্যাঙ্গেল মুড দিতে পারবেন। আবার যে কোনো সময় আপনি চাইলে এটাকে রিফ্লেক্ট মুড দিতে পারবেন। কয়েকটা মুড আছে এখানে, আপনার ইচ্ছা মতো অনেকভাবে এগুলো চেঞ্জ করা যাবে, সব অপশন আছে এখানে। পাশাপাশি আপনি চাইলে একটু রোটেট অ্যাঙ্গেল করতে চাইলে করতে পারবেন, একটু স্কেল বাড়াতে কমাতে চাইলে বাড়াতে কমাতে পারবেন। ঠিক আছে, আপনি যদি অ্যালাইনমেন্টে রিসেট করতে চান লেয়ারের সাথে রিসেট করে ফেলতে পারেন। ওকে, আপনি যদি চান যে গ্রেডিয়ান্টটা একটু পারসেপচুয়াল হবে করতে পারেন, আপনি যদি মনে করেন একটু লিনিয়ার বেসড হবে করতে পারেন, একটু ক্লাসিক করতে চাইলে করতে পারেন। ছোট ছোট পরিবর্তন এগুলো ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই করে দেখবেন, তাহলে পরিবর্তনগুলো ভালো বুঝতে পারবেন। বাট এটা বাই ডিফল্ট স্মুথ করে রেখে ইউজ করবেন যদি খুব একটা ভালো না বুঝেন। সো এটা হচ্ছে স্ট্রোক, এবং আপনি যদি আরও কিছু স্ট্রোক এখানে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনি জাস্ট প্লাস আইকনে ক্লিক করলেই দেখবেন এখানে আরও একটা স্ট্রোক উপস্থিত হয়ে গেছে। সো এখন আমি যদি নিচের স্ট্রোকটাকে যদি সাইজটা আর একটু বাড়াই অ্যান্ড কালারটাকে যদি চেঞ্জ করে সলিড দেই, এখান থেকে কালার আসেন একটা সলিড কালার দেই এবং এখান থেকে এটাকে আবার ব্ল্যাক দেই,
তাহলে দেখব আরও একটা স্ট্রোক এখানে তৈরি হয়ে গেছে। দেন আমি আরও একটা স্ট্রোক চাইলে নিতে পারি এবং এটাকে আরও একটু বাড়াই এবং এইটার কালার আসেন করি রেড। তাহলে দেখতে পাচ্ছি যে এখানে আরও একটা স্ট্রোক তৈরি হয়ে গেছে। আবার আরও একটা যদি নিতে চাই তাহলে এই যে আবার স্ট্রোক নিলাম, নেওয়ার পর এখন যদি আবার কালারটা আর একটু চেঞ্জ করি বা এখান থেকেই কালার নিই সরাসরি, এটা নিলাম অ্যান্ড স্ট্রোকের সাইজটা একটু বাড়াই দেখেন। তো এরকমভাবে অনেকগুলো স্ট্রোক একসাথে আপনি নিতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন। আবার ডিলিট করতে চাইলে যে কোনো সময় সিলেক্ট করে যে ডিলিট বাটন আছে স্ট্রোকগুলো ডিলিট করে দিতে পারবেন। আপনার ইচ্ছা মতো আপনি ডিজাইনকে সাজিয়ে নিতে পারবেন। বুঝতে পারতেছি? ওকে, সো ফটোশপ মোটামুটি আপনি যদি কাজ করতে পারেন সব কিছু কিন্তু ম্যাজিকের মতন কাজ করে। হ্যাঁ, এবং মজার বিষয় হচ্ছে যে ফটোশপে আপনি এখন যেহেতু ফটোশপে ডিরেক্টলি ইমেজ জেনারেট করা যায়, সো ফটোশপ এখন কিন্তু আরও কি বলবো যে অনেক হাই লেভেলের টুলসে পৌঁছায় গেছে। সো এখান থেকে আপনি চাইলে ইনার শ্যাডো দিতে পারেন। সো ইনার শ্যাডোটা আমার মনে হয় যে যেহেতু এখানে ব্ল্যাক কালার টেক্স, ইনার শ্যাডো না দিয়ে আমরা আসেন আউটার শ্যাডোটা দেখি বা ড্রপ শ্যাডোটা দেখি। সো ড্রপ শ্যাডো যদি এখান থেকে অ্যাপ্লাই করেন, আমি ড্রপ শ্যাডোর কালারটাকে প্রথমে ব্ল্যাক করলাম এবং ওভারলে থেকে এটাকে নর্মাল করলাম। হ্যাঁ, নর্মাল করলে যে দেখেন শ্যাডোটা দেখা যাচ্ছে। অ্যান্ড আপনি শ্যাডোটা কত দূরে পড়বে সেটার একটা ডিস্টেন্স আপনি সিলেক্ট করে দিতে পারেন। অ্যান্ড শ্যাডোটার সাইজটা আপনি বাড়ায় নিতে পারেন, এইভাবে সফটভাবে বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন। আপনার যেটা যখন পছন্দ আপনি সেটা রাখতে পারেন। ইভেন শ্যাডোর কালার যদি আপনি মনে করেন যে না আমি এইরকম একটা কালার নিব, গ্রিন টাইপের একটা কালার নিতে পারেন। আপনি যদি মনে করেন অরেঞ্জ টাইপের কালার নিব, আপনার যেইভাবে ইচ্ছা আপনি শ্যাডোকে অ্যাপ্লাই করতে চান করতে পারেন। অনেক সময় যেটা হয় যে আমরা যখন শ্যাডো অ্যাপ্লাই করি, ধরেন বিশেষ করে ইউআই ডিজাইনে দেখবেন আমি একটু ব্যাকগ্রাউন্ডটা কাস্টমাইজ ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে আসেন। সো এখান থেকে এই যে অ্যাডজাস্টমেন্ট টুলে যে আমি জাস্ট সলিড কালারটা নিই। অ্যান্ড এই সলিড কালারটা নেওয়ার অর্থ হলো যে কোনো সময় আমি আমার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারবো। সো এখান থেকে আমি মোটামুটি সাপোজ এইরকম একটা কালার নিলাম, এইরকম। অ্যান্ড হচ্ছে আমরা যদি এখানে সরাসরি ড্রপ শ্যাডোতে ক্লিক করি, এখন দেখেন ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে গেছে এবং যেগুলোতে লেয়ার স্টাইল অ্যাপ্লাই করা থাকবে এরকম এফএক্স আকারে শো করবে লেয়ারের পাশে। সো আমি যদি সরাসরি এখান থেকে ড্রপ শ্যাডোতে ক্লিক করি তাহলে আমাকে সরাসরি ড্রপ শ্যাডোর অপশনেই নিয়ে আসবে এবং এখান থেকে আমি ধরেন এখন এইটারই ডিপ কালারটা দেবো। এই ব্যাকগ্রাউন্ডের ডিপ কালারটা সিলেক্ট করলে এটার সাথে সুন্দরভাবে দেখেন মানানসই হয়ে যাবে জিনিসটা। বুঝতে পারতেছি? আচ্ছা, ড্রপ শ্যাডো আপনি যদি মনে করেন আরেকটা অন্য অ্যাঙ্গেলে দিবেন সেটাও করতে পারেন। সেই ক্ষেত্রে জাস্ট ক্লিক করেন অ্যান্ড এটাকে আপনি এই যে পরবর্তী যে ড্রপ শ্যাডোটা ক্রিয়েট করেছেন এটাকে আপনি চাইলেন যে আপনি অন্য দিকে অ্যাঙ্গেল দিবেন, অর্থাৎ উপর দিকে দিবেন। তাহলে দেখেন এটার অবশ্যই ইউজ গ্লোবাল লাইট চেঞ্জ করে দিবেন। ইউজ গ্লোবাল থাকা মানে যতগুলো শ্যাডো থাকবে সব একদিকে থাকবে। সো যখন আপনি মাল্টিপল শ্যাডো ইউজ করবেন তখন ইউজ গ্লোবাল এটা রাখবেন না। এখন আমি এটাকে উপরে দিলাম এবং ডিস্টেন্সটা আরেকটু বাড়াই দিলাম, সাপোজ ধরেন এইটা। আর এটাকে অপোসিটি আরেকটু কমাই দিলাম। তাহলে শ্যাডো দেখেন এখন উপরেও আছে এদিকেও আছে। এর অর্থ কি, একটা লাইট এদিক থেকে পড়তেছে, একটা লাইট এদিক থেকে পড়তেছে, দুইটা লাইটেরই শ্যাডো পড়তেছে। আবার আপনি যদি লেফট রাইট দিয়েও শ্যাডো দেখাইতে চান দেখাইতে পারেন। যেমন আমরা ক্রিকেট খেলায়, রাতের ক্রিকেট খেলায় কিন্তু ওইরকম অনেকে দেখি যে যখন বলার দৌড়ায় তখন লাইটের আলোতে যতগুলো লাইট থাকে ততগুলো লাইটেরই শ্যাডো পড়ে, তাই না? চারপাশে 4টা থাকলে 4টা শ্যাডো পড়ে, 6টা থাকলে 6টা শ্যাডো পড়ে। সো এখানেও কিন্তু ব্যাপারটা এরকম যে ওইভাবে আপনি একটা অবজেক্টের শ্যাডো তৈরি করবেন। যদিও আমরা রিয়ালিস্টিক অবজেক্টের কিন্তু সাধারণত এইভাবে শ্যাডো ফেলি না। ফর এক্সাম্পল আপনি একটা 3D টাইপ শ্যাডো ফেলতে চাইলেন, তখন কিন্তু আপনি অবশ্যই এইভাবে শ্যাডো কখনো ফেলবেন না, ঠিক আছে? বা এইটা কিন্তু ইফেক্টিভ ওয়ে না। তখন আপনি কিভাবে ফেলবেন যে একটা 3D আপনি দেখাচ্ছেন যে টেক্সটটা দাঁড়িয়ে আছে এবং দূরে এইটার শ্যাডো পড়ছে, তখন যেই ওয়েটা মূলত আপনি অ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে
টেক্সটটাকে ডুপ্লিকেট করে নেবেন অবশ্যই, এবং আপনি যদি এটাকে ইন ফিউচারে র্যান্ডমলি চেঞ্জ করতে চান তাহলে ওই যে আগের কনসেপ্ট অবশ্যই স্মার্ট অবজেক্ট করে নেবেন। আর যদি মনে করেন যে না আমি এটা চেঞ্জ করব না, যখন যেটা করব তখন সেটা অনুযায়ী আবার আমি মডিফাই করে নেব। সো এটা টোটালি আপনার উপরে, আপ টু ইউ, হ্যাঁ, যে আপনি কখন কিভাবে কাজ করবেন। আমরা অনেক সময় রিভিশন দিতে গেলে পাগল হয়ে যাই, আবার কেউ কেউ আছে রিভিশনকে কোনো বিষয় মনে করে না, কারণ সে যখন কাজ করে, যে ব্যক্তিটা রিভিশনকে কিছু মনে করে না, আমি মনে করি সে যখন কাজ করে তার কাজটাকে এমনভাবে গুছিয়ে করে যে পরবর্তীতে ক্লায়েন্ট চাওয়া মাত্রই তার চেঞ্জেসগুলো মেক করতে খুব একটা টাইম লাগে না। আর কাজটাকে যদি আপনি ধরেন যে প্রপারলি না বুঝে করেন, বা হচ্ছে আপনি যদি আনস্মার্ট ওয়েতে করেন, কথাটা শুনতে একটু অড লাগতে পারে, বাট যদি আপনি আনস্মার্ট ওয়েতে করেন সেক্ষেত্রে কিন্তু ক্লায়েন্ট যদি আপনাকে চেঞ্জ দেয়, এটা কিন্তু টোটালি আপনার মাথা আওলায় যাবে, কারণ আপনি মনে করবেন যে হ্যাঁ এত দূর রাস্তা হেঁটে আসলাম, আবার এটা করতে হবে, এটা চেঞ্জ করতে হবে, ওইটা করতে হবে। সো এত কিছু চেঞ্জ করাটা আপনার জন্য একটু খুব বেশি ডিফিকাল্ট মনে হইলেও হইতে পারে। সো আমি ধরেন এই টেক্সটটাকে একটা শ্যাডো অ্যাপ্লাই করে দেখাবো। সো এটাকে আপনি যদি মনে করেন যে যেটা বললাম যে স্মার্ট অবজেক্ট ওয়ে করে করেন, তাহলে সেটা হবে কি পরবর্তীতে আর শ্যাডোটা আপনাকে বারবার কাস্টমাইজ করতে হবে না। সো আমি আপনাদেরকে দুইভাবে দেখানোর চেষ্টা করব। সো বেসিক্যালি যেটা করব, এটা সিলেক্ট করে আমরা এটাকে ডুপ্লিকেট করে নিব। হ্যাঁ, সো এটাকে ডুপ্লিকেট করলে যেটা হবে, এটাকে ডুপ্লিকেট করার পর আমরা মূলত এখান থেকে যেটা নিচে আছে এটাকে আসেন আমরা কনভার্ট টু ফ্রি ট্রান্সফর্ম করে নিই। সো এটাকে এডিট টু ফ্রি ট্রান্সফর্ম করি, অ্যান্ড ফ্রি ট্রান্সফর্ম করার পর এখান থেকে আমরা এটাকে ডিস্টোর্ট মোডটা সিলেক্ট করব। রাইট বাটন ক্লিক করে ডিস্টোর্টটা এখানে সাধারণত স্মার্ট অবজেক্ট ছাড়া টেক্সে আসে না। সো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এসকিউটা সিলেক্ট করে এটাকে এসকিউ করতে পারি এইরকমভাবে, অ্যান্ড কিছুটা নিচের দিকে এটাকে নিয়ে আসতে পারি এরকমভাবে, এবং এটার পজিশনটা এখানে এসে এভাবে মিলিয়ে দেব। সো এটাকে যদি এখন আপনি সাপোজ এটার অপোসিটিটা যদি কমিয়ে দেন, তাহলে এই শ্যাডোটা কিন্তু এই ধরনের যে শ্যাডোটা মনে হচ্ছে না এদিক থেকে লাইটটা পড়ে শ্যাডোটা এই দিকে যাচ্ছে, এই ধরনের শ্যাডোগুলো কিন্তু আপনি সাধারণত লেয়ার স্টাইল থেকে দিতে পারবেন না। এগুলো হচ্ছে কাস্টম যেই শ্যাডোগুলো সেগুলো। এটাকেই দেখেন যদি আপনি স্মার্ট অবজেক্ট করে করেন তাহলে কত সুন্দরভাবে করা যায়। আমি জাস্ট আন্ডু করলাম কন্ট্রোল জেড দিয়ে, এটাকে আমি এখান থেকে কি করব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেব। সো কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলে এখন কিন্তু এর ভিতরে আমার লেয়ারটা এইভাবে আছে। এখন আপনি চাইলে যে কোনো সময় টেক্সট যদি বড় করেন, এটাকে বড় ছোট করা যাবে সেটা দেখছি, বাট তার আগে আপনি ধরেন এখন যদি এটাকে ডুপ্লিকেট করেন, অ্যান্ড ডুপ্লিকেট করে ধরেন যেটা কপি হয়েছে এটাকেই নাম দিলাম হচ্ছে শ্যাডো। অবশ্যই যখন কাজ করবেন এইভাবে নামকরণ করে করবেন। দেন এডিট ফ্রি ট্রান্সফর্ম করব, এবং খেয়াল করেন এটা কিন্তু অ্যাকুরেট টেক্সটের বাউন্ডারি ঘেঁষে হচ্ছে, সো আপনার কাস্টমাইজ করাটা সহজ হবে। দেন আপনি রাইট বাটন ক্লিক করেন, দেখেন ডিস্টোর্ট ফিচারটা পাচ্ছেন, এবং এর সুবিধা কি আপনি প্রত্যেকটা কর্নারকে ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করে এভাবে মুভ করতে পারবেন। সো আমি এটাকে দিলাম এই বরাবর, এটাকে দিলাম এই বরাবর, বা আরও নিচের দিকে দেই। আপনি চাইলে সামনের দিকেও দেখাইতে পারেন এটাকে এরকমভাবে। সো মোটামুটি আমি জাস্ট একটা করলাম। গাইড নিয়ে কাজ করলে আপনি খুব অ্যাকুরেটভাবে এটাকে পজিশনটা ঠিক করতে পারবেন। সো আমি সামনের দিকে করলাম বোঝার সুবিধার্থে। অ্যান্ড এখন যদি এটাকে আমরা অপোসিটি কমিয়ে দিই, দেখেন সুন্দর একটা ফিল আসছে না? মনে হচ্ছে না যে ওই পার থেকে একটা লাইট আসতেছে?
এবং এটাকে আরও সুন্দরভাবে ক্যামেরার ইফেক্ট দেওয়া যায়। হ্যাঁ, এটাকে সিলেক্ট করে আপনি চাইলে একটা ক্যামেরা ফিল দিতে পারেন। সাধারণত ক্যামেরা যখন দেখে তখন কি হয়, ক্যামেরা মেন ফোকাসের জায়গায়, যেটাকে বলে ডিপথ অফ ফিল, হ্যাঁ, যেখানে ফোকাস সেখানে ক্লিয়ার থাকে, বাকি জায়গাগুলো ব্লারি দেখায়, তাই না? সো এটাতে ওই এক্সপিরিয়েন্সটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। সো এটা করার জন্য আপনাকে জাস্ট শ্যাডো লেয়ারটা সিলেক্ট রাখতে হবে, দেন আপনাকে ফিল্টারে যেতে হবে, ফিল্টার থেকে আপনাকে অবশ্যই বের করতে হবে ব্লার গ্যালারি, অ্যান্ড ব্লার গ্যালারি থেকে আপনি টিল শিপ যে ব্লারটা আছে এটা অ্যাপ্লাই করবেন। সো টিল শিপ ব্লারটা অ্যাপ্লাই করে আপনি জাস্ট ব্লারটাকে এখান থেকে যে কোনো জায়গায়, যে এরকম ফাঁকা জায়গায় ধরে মুভ করে একটু ডাউনে নিয়ে আসবেন, এবং ডাউন বরাবর নিয়ে আসার পর মূলত যেই জায়গাটা ক্লিয়ার থাকবে ওই জায়গা বরাবর এই যে এইটা রাখবেন, এই দুইটা স্কেলের মাঝখানে ওইটা রাখবেন, আর বাদবাকি এই দুইটা কিন্তু আপনার হচ্ছে ব্লারি এক্সপিরিয়েন্সটা দিবে। সো আমি এখান থেকে যদি এই যে ব্লার বাড়াই, এখান থেকে এভাবে এটা ঘুরাইলেই দেখবেন যে এই জায়গাগুলো দেখেন ব্লার হয়ে যাচ্ছে না, এবং এটাকে যত এদিকে নেবেন ব্লার হবে। আপনি চাইলে এখানে না ধরে এখান থেকেও ব্লার করতে পারেন, দেখেন খুব সুন্দর হবে। এটাকে স্মুথ করতে চাইলে আরেকটু দূর থেকে ব্লার করেন, এরকম এটাকে আরও কাছে নিয়ে নেন, ব্লার আরও বাড়াতে পারেন, ডিস্ট্রোশন বাড়াতে পারেন হালকা ব্লারের 13%, ওকে ফাইন, 12, ঠিক আছে। দেন ওকে করলে এখান থেকে যদি আপনি ওকে করে বের হন, দেখবেন যে আগের চেয়ে এটা কিন্তু আরও ভালো লাগতেছে। হ্যাঁ, এবং যে কোনো সময় আপনি এই যে এটা আমি ইনেবল ডিসেবল করে দেখি, দেখেন এখন আরও অনেক বেশি লেখাটা রিয়ালিস্টিক মনে হচ্ছে না? ফ্রেমে ছবি তোলার মতন করে। আচ্ছা, সো স্মার্ট অবজেক্ট যে করলাম এটার আসলে সুবিধাটা কোথায়, এটার সুবিধাটা কি হইল? হ্যাঁ, এইটার সুবিধাটা যেটা হইল সেটা হচ্ছে যে এখন আপনি এখান থেকে ধরেন প্যালেস্টাইনের জায়গায় আমি যদি একটু ছোট ওয়ার্ডে লিখে দেখাই, ফর এক্সাম্পল আমি বললাম যে এখানে লিখলাম ফ্রি। সো এখন এটাকে যদি আপনি এখান থেকে সেভ করেন, ফাইল অ্যান্ড সেভ, দেন খেয়াল করলে দেখবেন এখানে ফ্রি লেখাটাই ওইভাবে হয়ে গেছে। আমার কিন্তু শ্যাডো আলাদাভাবে চেঞ্জ করার দরকার হয়নি, আমার শ্যাডো কিন্তু খুব ইজিলি আমার এই লেখার সাথে চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, সো এটা তো আমি ছোট লেখা করলাম, আমি যদি লেখাটা আরও বড় করতে চাই, ফর এক্সাম্পল আমি প্যালেস্টাইনের জায়গায় লিখি বাংলাদেশ, লিখলে কি বড় হচ্ছে কিনা দেখি। সো বাংলাদেশ লিখলে কিন্তু জায়গাতে হচ্ছে না, না আমার এদিকে বি কেটে যাচ্ছে আর এইচ কেটে যাচ্ছে, তাই না? সো এখন তার মানে কি আমার দুই সাইডে আরও বানানো দরকার। সো এইটা আরেকটা গুড ট্রিক্স, আপনারা যারা জানেন না তারা যেভাবে এটা করবেন, সেই ক্ষেত্রে মূলত অবশ্যই আপনার এখানে জায়গা থাকতে হবে, বাট তার আগে আপনি এখান থেকে যদি বাড়াতে চান তাহলে এটাকে অবশ্যই ইমেজে যাবেন, ক্যানভাস সাইজে যাবেন, জাস্ট দুই পাশে বাড়াবেন। সো উইতে এটা বাড়িয়ে দিব, উইতে ধরেন আমি এটা 1500 পিক্সেল আছে, আমি এটাকে বললাম যে একটু বেশি বাড়িয়ে দিলাম, 1700 করে দিলাম, যেহেতু উইতে বাড়াচ্ছি জাস্ট ওকে করব। ওকে করলে তারপরে আমার বাংলাদেশ দেখেন আরেকটু কাটছে, তার মানে আরও একটু বাড়ানো লাগবে। সো আসেন এটাকে আমি একদম 2000 করে দিই, ঝামেলা না করে জাস্ট 2000, জাস্ট উইথটা বাড়ালাম। সো এখন দেখছি যে আমার বাংলাদেশ মোটামুটি পারফেক্টলি ফিট করছে, তাই না? আচ্ছা, এটা কি জি হয়েছে না ডি হয়েছে? আচ্ছা, এই ফন্টের জিটা এরকম, এটা তো সি এর মতো লাগতেছে। ওকে, যাই হোক, সো এটাকে সেভ করি, ইয়েস করি। সো দেখেন এখানে খুব সুন্দরভাবে বাংলাদেশ লেখা হয়ে গেছে না? তাহলে দুইভাবে ফরম্যাট করে বুঝলাম না? শুধু তাই না, আপনি যদি চান এখান থেকে কালারটা চেঞ্জ করবেন, এই যে এটার কালারটা আপনি চাচ্ছেন যে আপনি বাংলাদেশের কালার একটু সবুজ ফিলটা দিবেন, দেন ওকে করেন, সেভ করেন, দেখেন কেমন লাগে। বুঝতে পারতেছি? আচ্ছা, একইভাবে আপনি এখানে বাংলাদেশের লেয়ার স্টাইল দিতে পারেন, গ্রেডিয়ান্ট কালারে যেতে পারেন। এখান থেকে দেখা গেল আপনি গ্রেডিয়ান্ট একটা কালার নিলেন, নেওয়ার পর এখান থেকে
আপনি এই যে সলিড কালার, এটাকেই বললেন এক পাশে সবুজ, বাংলাদেশের পতাকার কালার মোটামুটি এরকম সবুজ, আর আরেক পাশে নেন লাল। এখন এটাকে আপনি কি করবেন, এটাকে পতাকার মতো রিডায়াল করবেন। সো এখান থেকে লিনার থেকে রিডায়াল করেন, অ্যান্ড স্কেলটা এটাকে রিসেট অ্যালাইন করেন, অ্যান্ড এটাকে স্কেলটা ছোট করেন, রাউন্ডটা এদিক থেকে ঘুরান, এটা এই যে মোটামুটি মাঝামাঝি আসছে। আর এখান থেকে যেটা করবেন, এইটা সিলেক্ট করে এটার লোকেশন দিবেন 50, এইটা সিলেক্ট করে এইটার লোকেশনও দিবেন 50। তাহলে একদম পতাকার মতো দেখেন মাঝখানে ফিট হয়ে গেছে না? এটাকে একটু মুভ করে আপনি লোকেশন ঠিক করে দিতে পারবেন, আর একটু স্কেল চাইলে করতে পারেন এইরকম, এইরকম থাকলে ভালো লাগবে। ওকে, একদম পতাকার মতন হয়ে গেছে। এখন সেভ করলে ইয়েস, এবং দেখেন শ্যাডো কিন্তু আপনার তেমন কিছু করা লাগছে, শ্যাডোতেও কিছু করা লাগছে না, ওটা কিন্তু ওইভাবে আসতেছে। যদিও শ্যাডো ওইভাবে বসে না, শ্যাডোকে আপনি চাইলে ওই যে কালার ইফেক্ট দিয়ে দিতে পারেন, এখান থেকে শ্যাডো কালার দিয়ে দিতে পারেন, এই কালার ওভারলে। অ্যান্ড এটাকে যদি আপনি ব্ল্যাক করে রাখেন তাহলে ব্ল্যাক আকারেই এটা শো করবে। অ্যান্ড ব্ল্যাক করে যদি আবার এটাকে কিছুটা মাল্টিপ্লাই বা এরকম কিছু করেন, ওভারলে করেন, কালার ডোজ করেন, তাহলে কিছুটা হয়তো বা আপনি ওই রেডের আভাটা পাবেন। ঠিক আছে, এটা হচ্ছে নির্ভর করবে। সো মোটামুটি টেক্সট স্টাইল থেকে শুরু করে একটা ফটো কলেজ ফ্রেম দাঁড় করানোটা মূলত আমরা দেখলাম। আশা করি সবাই বুঝতে পারছেন। কারো কোনো প্রশ্ন আছে? নেক্সট ক্লাসে আমরা মূলত কমপ্লিট একটা ব্যানার, হালকা ম্যানিপুলেশন টাইপের একটা ব্যানার করে দেখব। আজকে আমরা এর বেশি যাব না। সো আমরা যদি একটু রিভিউ করি, যে আমরা গাইডস বা গ্রিড সিস্টেমটা বোঝার চেষ্টা করলাম, যে একটা গ্রিড নিয়ে কিভাবে একটা ফটো কলেজ সেট আপ করা যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমরা শিখেছি, যেটা আমাদের অ্যাডোবি ফটোশপ শুধু না, যে কোনো ডিজাইন সিস্টেমে যখন আমরা কাজ করতে যাব, তখন আমাদের বিশেষ করে এই জিনিসটা আমরা খুব ভালো করে বুঝলাম, যে স্মার্ট অবজেক্টটা কিভাবে কাজ করে। এবং এটাকে আরেকভাবে বলা যেতে পারে ইউনিফর্ম স্টাইল, বা ইউনিফর্ম স্টাইলে কিভাবে আপনি একটা অবজেক্টকে চেঞ্জ করতে পারেন। সো যত ধরনের মকআপ আছে, মকআপগুলোর সিস্টেম কিন্তু এইভাবেই কাজ করে। হ্যাঁ, একটা নির্দিষ্ট বেসড অনুযায়ী ওইটাকে ডিজাইন করা হয়, দেন পরবর্তীতে ওইটাকে জাস্ট যেটার মেইন পার্টগুলো আছে ওগুলোকে জাস্ট চেঞ্জ করা হয়, চেঞ্জ করে দিলে ওটা চেঞ্জ হয়ে যায়। সো এইটা সবচেয়ে বেশি কাজে লাগে বিভিন্ন ধরনের প্রেজেন্টেশনে, ডেকোরেশনে, এগুলোতে সবচেয়ে বেশি কাজে লাগে এবং খুবই ইফেক্টিভ। এইটা আপনি ওয়েব সেক্টরে যান বা আপনি ডিজাইন সেক্টরে যান, যেখানে যান খুব কাজে লাগে। এবং এই মকআপের ব্যাপারটা কিন্তু এক কথায় সব জায়গাতেই কাজে লাগে, যে আপনি এক জায়গা থেকে অনেকগুলো বিষয়কে কন্ট্রোল করতেছেন। সো এই স্মার্ট অবজেক্টের ব্যাপারটা আমরা বুঝলাম। লেয়ারে আমরা একই সাথে একটা ডিজাইনের মধ্যে কিভাবে 2-3টা ডিজাইন এই যে গ্রুপ করার মাধ্যমে তৈরি করতে পারি, এই ডিজাইনটাও আশা করি, এই সিস্টেমটাও আশা করি বুঝতে পারছেন। যে এখানে দেখেন আমাদের একটা স্টাইল, মানে এক ডিজাইন টেমপ্লেট একটা, বাট এর মধ্যে আপনি কিন্তু ডিফারেন্ট কয়েকটা ব্যানার তৈরি করে ফেলতে পারবেন একই ক্যাটাগরি। দেখা গেলো আপনি একটা ক্লায়েন্টের জন্য ফুডের ব্যানার করতেছেন, এখন ক্লায়েন্টকে আপনি একটাই ডিজাইন দেখাবেন না, আপনি একটা ডিজাইনের কয়েকটা ভেরিয়েশন দেখাবেন। সো এখন কথা হচ্ছে, আপনি কয়েকটা ভেরিয়েশন দেখানোর জন্য কি ডিফারেন্ট পিএইচডি ওপেন করবেন বা ডিফারেন্ট পিএইচডি করবেন? আমি বলবো না, দরকার নাই শুরুতেই। কেননা আপনি যদি ডিফারেন্ট করেন, আপনাকে ডিফারেন্ট পিএইচডি যখন যেটাতে চেঞ্জ আসবে ওপেন করবেন, তারপর করবেন, আবার ক্লোজ করবেন, এইভাবে করাটা খুবই মানে কি বলবো, যে ওল্ড ওয়ে বলতে পারেন, যে আদিকালে মানুষ এইভাবে করতো। বাট নিউ এখনকার সময় এসে আপনি যখন কাজ করবেন, তখন
একই টাইপের ব্যানারগুলো যখন করবেন আপনার এলিমেন্টগুলোও কিন্তু একটা থেকে আরেকটা বারবার টেনে হিচড়ে ট্রান্সফার করা লাগবে না। আপনি যখন একটার মধ্যে করবেন, এখন আমি যদি চাই যে আমার এই ফার্স্ট ব্যানার থেকে কোনো এলিমেন্ট আমি এটাতে নিব, আমার জন্য কিন্তু খুব ইজি, জাস্ট লেয়ারটাকে মুভ করে নিব, তাই না? সো যখন আপনি একই ক্যাটাগরির কোনো ব্যানার করবেন, পোস্টার করবেন, তখন আপনি চেষ্টা করবেন যে একটা পিএসডি ফাইলের মধ্যে 3-4টা ব্যানার আপনি জাস্ট গ্রুপ ওয়াইজ ভাগ করে নেবেন। বুঝতে পেরেছি? সো এই সিস্টেমটা আশা করি আপনাদের কাজে লাগবে। যারা ব্যবহার করেন বা যারা এটা করে ফলো করে আসেন খুবই ভালো, যারা করেন না আশা করি তারা এখন থেকে এটা করবেন। আচ্ছা, এবং এটাতে কিন্তু ডিফারেন্ট ভ্যারিয়েশন তৈরি করা আরও ইজি হয়। ঠিক আছে, আপনি নিজের জন্য একটা ফেসবুক কভার করলেন, আপনি দেখা গেল আপনার একটা পিএইচডি ফাইলে আপনার অনেকগুলো ফেসবুক কভার, মিনিমাম তো 5টা আপনি রাখতেই পারবেন, তাই না? ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে 20-25টা রাখলেও সমস্যা হয় না, রাখা যায়। ফাইল সাইজটা একটু বড় হবে, সেটা তো আপনি আলাদা আলাদা করলে দেখা যাচ্ছে আরও বেশি হয়, সেই জায়গাতে একটার মধ্যে করলে বরঞ্চ কমই হয়। আচ্ছা, পাশাপাশি আমরা লেয়ার স্টাইলটা বুঝলাম, আশা করি যে লেয়ার স্টাইলটা ব্যবহার করে ওখানে আরও অনেকগুলো অপশান আছে, আপনারা ওগুলো টাচ করে দেখবেন, ওগুলো টাচ করে কিছু করার চেষ্টা করবেন। এবং হচ্ছে অবশ্যই এই যে যা দেখতেছেন, যতটুকু বুঝতেছেন বা এর বাইরে কোনো একটা জিনিস আপনার বোঝার ইচ্ছা করছে বা আপনার জানতে ইচ্ছা করছে সেটা সম্পর্কে, ইউ আর ওপেন, আপনারা আমাকে এই বিষয়ে কোশ্চেন করতে পারেন। আমার জ্ঞানের আয়ত্তে থাকলে আমি অবশ্যই সেটা আপনাকে বুঝাই দেওয়ার চেষ্টা করব। সো এই হচ্ছে মূলত বিষয়। এবং সবশেষ পিএইচডি ফাইলে সেভ করার পর আপনি সবসময় মনে রাখবেন যে এটা শেয়ার করার জন্য সবচেয়ে ফ্রেন্ডলি 2টা ফরম্যাটে আমরা এটাকে সেভ করে থাকি। তার মধ্যে একটা হচ্ছে মূলত ফটোশপ ফাইল, যেটা র হিসাবে ডিল করা হয়, অর্থাৎ ক্লায়েন্ট যদি আপনার কাছে এডিটেবল ফাইল চায়, ক্লায়েন্ট যদি আপনার কাছে র ফাইল চায়, যেই ভাষাতেই চাক না কেন, বা মেইন ফাইল চাই, তাহলে আপনাকে অবশ্যই এই পিএইচডি ফাইলটা দিতে হবে। সেকেন্ড যেটা আমরা করি সেটা হচ্ছে জেপিজি ফাইল। এই জেপিজি বা পিএনজি এগুলো হচ্ছে প্রিভিউ ফাইল, ঠিক আছে? জেপিজি অ্যান্ড পিএনজি এটা হচ্ছে প্রিভিউ ফাইল। এখন আরেকটা খুব কমন ফাইল ফরম্যাট বের হয়েছে, সেটা হচ্ছে ওয়েবপি ফরম্যাট। হ্যাঁ, এটা ওয়েবের জন্য খুব লাইট একটা ফরম্যাট, এটা হচ্ছে মূলতই ওয়েব বেস ইউজ হয় বিভিন্ন ওয়েবসাইটে ফাইল সাইজটাকে একটু লাইট রাখার জন্য, একটু স্পিড অপটিমাইজেশনের জন্য দেখা যাচ্ছে যে এই ওয়েবপি ফরম্যাটটা এখন অনেক ইফেক্টিভ। সো আপনি জেপিজি ফরম্যাটে সেভ দিয়ে শেয়ার করতে পারেন কারোর সাথে, আপনি চাইলে পিএনজি ফরম্যাটে সেভ দিয়ে শেয়ার করতে পারেন কারোর সাথে, আপনি চাইলে ওয়েবপি ফরম্যাটে সেভ দিয়ে শেয়ার করতে পারেন। এই তিনটাই মূলত এখন বহুল ব্যবহৃত পপুলার ফাইল ফরম্যাট, যে মাধ্যমে আপনি শেয়ার করতে পারেন। আর যদি র বা মেইন ফাইল ফরম্যাট দরকার হয়, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পিএইচডি ফরম্যাটে সেভ দিতে হবে, যেটা ফটোশপের নিজস্ব ফরম্যাট। এবং এইটা ওপেন করার জন্য ফটোশপ থাকাটাই উত্তম, অথবা কিছু প্রিভিউ টুলস আছে যেগুলো দিয়েও ফটোশপ ফাইল ওপেন করা যায়। তবে এটা যদি প্রপারলি এডিট করতে চাই তাহলে অবশ্যই ফটোশপ থাকা লাগবে। বুঝতে পেরেছি? সো আশা করি এখান থেকে কিছু হইলেও আপনারা বুঝতে পেরেছেন বা শিখতে পেরেছেন, কিছু হইলেও আশা করি পেয়েছেন। যদিও না পেয়ে থাকেন, আশা করি হতাশের কিছু না, ইনশাল্লাহ নেক্সট যে ক্লাসগুলো আছে ধৈর্য ধরে সাথে থাকলে হয়তো বা নতুন কিছু পেতেও পারেন। সো আশা করব আপনারা শেষ পর্যন্ত থাকবেন এবং আমাকেও সহযোগিতা করবেন। এবং আপনারা কি করলেন, কি কাজ করছেন এই ক্লাস করে, আপনারা কোন বিষয়গুলো আপনার কাছে বেশি ইন্টারেস্টিং মনে হচ্ছে সেগুলো নিয়ে মতামত, প্লাস আপনার ডিজাইন, আপনার কনসেপ্ট আপনি আমাদের যে পিক্সেলস ফর প্যালেস্টাইন গ্রুপটা আছে এখানে শেয়ার করবেন। এবং আপনারা শেয়ার করলে আমি অনেক বেশি খুশি হব, এবং অবশ্যই আমি আপনার ডিজাইনটা দেখব। আমার সাইড থেকে যদি কোনো মতামত থাকে, আমার সাইড থেকে যদি কোনো পরামর্শ থাকে, আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সো আজকে আর বেশি কথা বাড়াবো না, অসংখ্য ধন্যবাদ 1.5 ঘন্টা আমার সাথে কন্টিনিউ করার জন্য। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা আরও কিছু শিখবো, আরও কিছু জানবো। সো যারা আগ্রহ আছেন অবশ্যই নেক্সট মঙ্গলবার আপনারা ঠিক রাত 10টায় উপস্থিত থাকবেন, এবং একইভাবে গ্রুপে আপনাদের সাথে লিঙ্ক শেয়ার করা হবে।
আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালাম।
কিরে বেটা চাপাই থেকে কখন আসলি আর এখানে কি করছিস? তো খাড়া হয়ে আছি। বিশাল বেটা তোকে তো জবর লাগছে রে। কি ব্যাপার শার্ট প্যান্ট করতে গেলিয়েছিস? তোদের চাপায় আর ইন্ডিয়ার বর্ডার দিলিয়েছিস নাকি? না না, ইন্ডিয়ার জিনিস কেন নেবো, আগে বাংলাদেশি জিনিস লেছি। ও বুঝতে পারলাম। বিশাল বেটা রাজশাহীতে এসেছিস, রাজশাহী কিন্তু জবর শহর, ঘুর হেভি লাগবে। আগে চাপাই কিন্তু যাবো। কি বলছিস তুই? এটা রাজশাহী চাপায়ের থেকে বেশি সুন্দর। আগে চাপাই চল, মানুষের সাথে খাবি দাবি মিশবি, তারপর নয় বুঝতে পারবি হারা কেমন চাপাই কেমন। আচ্ছা তাহলে তুই রাজশাহীতে কি করতে আসছিস বুল? আগে আম বিক্রি করতে এসছি। এই তো বেটা তুই তো জবর খিদির বিদির করছিস, রং কথাবার্তা বলছিস, ভ্যাট বকছিস, তো কিন্তু একদম গ্যাপ ফেলে দিব ভরে। আগে চাপাই চল, তো